ওয়েলকাম অল এগেন। আমি পম্পা বিশ্বাস আবার চলে এসেছি সেমিস্টার 4 সাইকোলজি নিয়ে। আবার সেই সেম চ্যাপ্টার, অনেকটা বড় চ্যাপ্টার, অনেকটা ভাগে তোমাদেরকে পড়াচ্ছি। সাইকোলজিক্যাল ডিসঅর্ডার সেম 4 এর যেটা থার্ড চ্যাপ্টার। আজকে তোমরা আরো দুটো নতুন ডিসঅর্ডার সম্পর্কে শুনবে, জানবে, বুঝবে। চলো। শুরু করার আগে আবারও একটুখানি তোমাদেরকে ব্রাশন আপ করিয়ে দিই আর কি, যে এই চ্যাপ্টার থেকে ঠিক কিরকম ধরনের কোয়েশ্চেন আসবে এবং কত মার্কস এর কোয়েশ্চেন আসবে। 2 মার্কস এর কোয়েশ্চেন আসবে, তোমাদেরকে দুটোর মধ্যে যে কোনো একটা অ্যাটেম্প করতে হবে। 3 মার্কস এর কোয়েশ্চেন আসবে, যেখানে তোমাদেরকেও দুটো কোয়েশ্চেন দেওয়া হবে 3 মার্কস এর, সেখান থেকে তোমাদেরকে একটা অ্যাটেম্প করতে হবে। আর 4 মার্কস এর কোয়েশ্চেন আসবে, যেখানে তোমাদের 4 মার্কস এর দুটো কোয়েশ্চেন দেওয়া হবে, তোমাদেরকে অ্যাটেম্প করতে হবে এনি ওয়ান আউট অফ 2. So total marks from this question 9, আর total question from this chapter is 3. মানে 2 marks এর একটা, 3 marks এর একটা, 4 marks এর একটা। তো চলো, let's move on to the topic of today. আজকে anxiety disorders পড়াবো, আর সেকেন্ডলি অবসেসিভ কম্পালসিভ অ্যান্ড রিলেটেড ডিসঅর্ডার্স পড়াবো। এবং সবার শেষে কোয়েশ্চেন আনসারও থাকবে এই ক্লাসে, যেরকম প্রত্যেকটা ক্লাসে থাকে। এবং তারপরে তোমাদেরকে একটা টিপস দিয়ে দেবো। অনেকগুলো ডিসঅর্ডার্স তোমাদের করতে হচ্ছে, তোমরা খুব স্বাভাবিকভাবে কনফিউজ হয়ে যাচ্ছ, একটার সঙ্গে আর একটা সিমটমস গুলিয়ে ফেলছো, ক্রাইটেরিয়া গুলিয়ে ফেলছো ডিএসএম এর। তো একটা ইজি মেথড হাউ টু স্টাডি অল দ্য ডিসঅর্ডার ইন আ সেপারেট ওয়ে, যাতে খুব ইজিলি তোমাদের মনে থাকে, সেইটার একটা আইডিয়া তোমাদেরকে সবার লাস্টে ক্লাসে আমি দেবো। চলো, লেটস মুভ অন। অ্যাংজাইটি ডিসঅর্ডারের মধ্যে সবার প্রথমেই আমি জানবো হোয়াট ইজ বেসিক্যালি অ্যাংজাইটি। উদ্বেগ কাকে বলে? অ্যাংজাইটি ইনভলভ আ জেনারেল অ্যাপ্রিহেনশন মানে আশঙ্কা, অ্যাবাউট দ্য পসিবল ফিউচার ডেঞ্জার মানে আমার একটা ভবিষ্যতে কোনো ডেঞ্জার, কোনো বিপদ হতে পারে, তারই আশঙ্কা কি আমি করছি, এবং এটাকেই অ্যাংজাইটি বলে। এবং অ্যাংজাইটি আর ভয়, উদ্বেগ আর ভয়, কিংবা অ্যাংজাইটি আর ফিয়ার এর মধ্যে একটা বেসিক ডিফারেন্স আছে। ফিয়ার হচ্ছে অ্যালার্ম রিয়াকশন। হোয়াট ইজ অ্যালার্ম রিয়াকশন? দ্য ফ্লাইট অ্যান্ড ফাইট রিয়াকশন। মানে হয় তুমি ফাইট করছো, নয়তো তুমি ওখান থেকে পালিয়ে যাচ্ছ, ফ্লাইট হচ্ছে, সেটাকেই বলে অ্যালার্ম রিয়াকশন। এটা হচ্ছে ফিয়ার দ্যাট অকার্স ইন রেসপন্স টু দ্য ইমিডিয়েট ডেঞ্জার। মানে ইমিডিয়েট ডেঞ্জারের রেসপন্স, প্রতিক্রিয়া হিসেবে যে ফ্লাইট অ্যান্ড ফাইট রেসপন্সটা হয়, সেটাই হচ্ছে ফিয়ার। এবার দেখো কম্পোনেন্টস এর মধ্যে কগনিটিভ লেভেলে, মানে জ্ঞানমূলক লেভেলে যদি আমি দেখি, তাহলে ফিয়ার হচ্ছে আই অ্যাম ইন ডেঞ্জার। কগনিটিভ মানে চিন্তামূলক ভাবে তুমি চিন্তা করছো যে আমি বিপদে আছি। আর অ্যাংজাইটি হচ্ছে আমি ওয়ারি করছি, দুশ্চিন্তার মধ্যে আছি অ্যাবাউট হোয়াট মাইট হ্যাপেন, মানে বিপদ হতে পারে, এই ক্ষতি হতে পারে, ওই ক্ষতি হতে পারে, এইটা নিয়ে তুমি সবসময় কি আছো? ওয়ারি করছো, দুশ্চিন্তায় আছো। ফিজিওলজিক্যাল কম্পোনেন্ট হতে পারে, যেরকম দেখো ফিয়ারের মধ্যে তোমার ইনক্রিজ হার্ট রেট হতে পারে, তোমার প্রচন্ড ভাবে ঘাম হতে পারে, বুক ধড়ফড় হতে পারে। সেখানে অ্যাংজাইটি হচ্ছে তোমার টেনশন, ক্রনিক ওভার অ্যারাউজাল, মানে হচ্ছে একটা বিপদের আশঙ্কা, সেই আশঙ্কার জন্য তোমার সবসময় একটা ভিতরে ভিতরে টেনশনের সৃষ্টি হচ্ছে। বিহেভিয়ার ভাবে, আচরণগত ভাবে, ফিয়ার ডিজায়ার টু এসকেপ অর রান, মানে তুমি হয়তো ওই সিচুয়েশন থেকে, হয় তোমার ইচ্ছা হচ্ছে ওখান থেকে পালাতে, ওখান থেকে নিজেকে বাঁচাতে। এবং অ্যাংজাইটি সেখানটা বিহেভিয়ার সাইডে হচ্ছে জেনারেল অ্যাভয়েডেন্স, মানে এটা করলে আমার বিপদ হবে, ওই সিচুয়েশন ফেস করলে আমার কিছু ক্ষতি হতে পারে, সেইখান থেকে তোমার একটা ইন জেনারেল সাধারণভাবে তুমি ওই সিচুয়েশন থেকে, ওই স্টিমুলাস থেকে, ওই পরিস্থিতি থেকে তুমি নিজেকে অ্যাভয়েড করার চেষ্টা করছো। অ্যাংজাইটি ডিসঅর্ডারটাকে এবার আমরা ব্যাখ্যা করছি। অ্যাংজাইটি ডিসঅর্ডার আর ক্যারেক্টারাইজড বাই আনরিয়ালিস্টিক ইররেশনাল ফিয়ার। আনরিয়ালিস্টিক মানে এমন একটা ভয় তোমার হচ্ছে যেটা একদমই আনরিয়াল, সত্য নয়, এবং ইররেশনাল মানে তার কোনো লজিক নেই। মানে একটা কিছু স্টিমুলাসের প্রতি তুমি যদি লজিক্যালি রিয়াক্ট করার মতো, লজিক্যালি তার প্রতিক্রিয়া যাই জানাচ্ছ কিনা, এইখানটা কিন্তু যাই তোমার উদ্বেগ হচ্ছে সেটা কিন্তু সম্পূর্ণভাবে ইররেশনাল, মানে তার কোনো কিন্তু লজিক্যাল ব্যাখ্যা নেই।
or anxieties that cause significant distress and or impairments in functioning, এবং এমনই তোমার irrational fear হচ্ছে, illogical fear হচ্ছে, যেটা তোমার লাইফের যে ফাংশনিং গুলো আছে, মানে রেগুলার যে অ্যাক্টিভিটিস তুমি করছো সেটাতে কিন্তু প্রচন্ড ভাবে ডিসরাপ্ট করছে, বাধা সৃষ্টি করছে তোমার এই আনরিয়ালিস্টিক ফিয়ার। মানে ভয় হওয়ার কথাই নয়, অথচ তুমি অকারণে ভয় পাচ্ছ কিংবা তোমার উদ্বেগ হচ্ছে। The anxiety disorders are recognized in DSM-5, মানে অ্যাংজাইটি ডিসঅর্ডারকে এইভাবে বলা যায় ভাগ করে। প্রথমে হচ্ছে স্পেসিফিক ফোবিয়া, এটা কিন্তু DSM-5 আন্ডারে, এবং আগে যে ক্লাসিফিকেশন গুলো ছিল সেখান থেকে কিন্তু অনেক পরিবর্তন হচ্ছে। আমি গ্র্যাজুয়ালি যখন পড়াবো তখন কিভাবে পরিবর্তন হচ্ছে ডিসঅর্ডার ওয়াইজ আমি বলবো। আপাতত DSM-5 আন্ডারে 5টা আছে: স্পেসিফিক ফোবিয়া, সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডার যেটাকে আমরা সোশ্যাল ফোবিয়া বলি, প্যানিক ডিসঅর্ডার, অ্যাগোরাফোবিয়া, আর লাস্টে GAD কিংবা জেনারেলাইজ অ্যাংজাইটি ডিসঅর্ডার। তো এই 5টার মধ্যে সবার প্রথমে স্পেসিফিক ফোবিয়া নিয়ে আমরা পড়বো এবার। A phobia is a persistent or disproportionate fear of some specific situation or object that present little or no actual danger and yet leads to a great deal of avoidance of this feared situation. অর্থাৎ ফোবিয়া মানে কি হয় বস্তু নালে ব্যক্তি পরিস্থিতির প্রতি তুমি এমন একটা ভয় সৃষ্টি হচ্ছে তোমার, যেটা কিনা যেখান থেকে কিনা কোনো অ্যাকচুয়ালি ডেঞ্জার হওয়ার কোনো সম্ভাবনা নেই, পুরোটাই আনরিয়েলিস্টিক, কিন্তু তোমার ওরকম একটা রিয়াকশন, তোমার ওরকম একটা ফিয়ার তোমার হচ্ছে। 3টে টাইপ অফ ফোবিয়া আছে। দেয়ার আর 3 মেন ক্যাটাগরিজ অফ ফোবিয়া: স্পেসিফিক, সোশ্যাল, অ্যাগোরা ফোবিয়া। আচ্ছা, স্পেসিফিক নির্দিষ্ট, আর ফোবিয়া মানে আমরা জানি, নামেই বুঝতে পারছো। Specific phobia is said to be persistent if a person shows strong and persistent fear that is triggered by the presence of a specific object, situation, and leads to significant distress or an impairment in a person's ability to function. মানুষের ঠিকঠাক করে নিজের কাজ করতে পারছে না, কারণ সেই ব্যক্তির যা স্পেসিফিক ফোবিয়া আছে, কোনো একটা নির্দিষ্ট কোনো একটা স্পেসিফিক বস্তু ব্যক্তির প্রতি তার ভয় সৃষ্টি হচ্ছে, যে ভয়টা একদমই অকারণে সৃষ্টি হচ্ছে, তার কোনো রেশনাল লজিক্যাল ব্যাখ্যা কিন্তু নেই। এখানে ছবিটাতে দেখো নানা রকমের ফোবিয়া হচ্ছে এই ব্যক্তির, এবং এটাকে একটুখানি আমরা একটু ভালো করে ব্যাখ্যা করি। DSM-5 ক্রাইটেরিয়া অনুযায়ী স্পেসিফিক ফোবিয়াকে আমরা কিছু পয়েন্টে ভাগ করতে পারি। সেটা হচ্ছে marked fear or anxiety about a specific object or situation. এই মাত্র বললাম যথেষ্ট রকম ফিয়ার, অ্যাংজাইটি, উদ্বেগ, ভয় কোনো একটা স্পেসিফিক অবজেক্ট না হলে কোনো একটা সিচুয়েশনে, কোনো একটা পরিস্থিতি কিংবা কোনো একটা বস্তুর প্রতি। দ্য ফিয়ার অর অ্যাংজাইটি ইজ আউট অফ প্রপোর্শন। এই মাত্র বললাম যতটা হয়তো কিছুটা হলেও যদি ভয় হওয়ার কথা হয়, হওয়ার দরকার হয়, সেটা একদমই আউট অফ প্রপোর্শন, মানে তার কোনো ব্যাখ্যাই নেই, একদমই ইররেশনাল একটা ফিয়ার, ঠিক আছে, আউট অফ প্রপোর্শন টু দ্য অ্যাকচুয়াল ডেঞ্জার পোজড বাই দ্য স্পেসিফিক অবজেক্ট অর সিচুয়েশন। মানে যতটা হয়তো সে যেভাবে রিয়াক্ট করবে তার থেকে অনেক বেশি, মানে তিলকে তাল করার মতন বলবো, সেরকম ভাবে তুমি রিয়াকশন জানাচ্ছ, প্রতিক্রিয়া জানাচ্ছ। দ্য ফিয়ার, অ্যাংজাইটি অর অ্যাভয়েডেন্স ইজ পারসিস্টেন্ট, টিপিক্যালি লাস্টিং 6 months or more। কখন আমি বলবো, আমি আগের ক্লাসেও ডিসকাস করেছি যে একটি ডিসঅর্ডার অনেক সময় লক্ষণগুলো, সিমটমস গুলো শুনলে মনে হয় যেন যে এরকম সিমটমস তো আমারও হয়। কখন আমি বলবো যে ওই সিমটমস গুলো কতটা মাত্রায় হলে সেটাকে আমি ডিসঅর্ডার বলবো, আর কখন বলবো যে এটা ইজ নট আ সাইকোলজিক্যাল ডিসঅর্ডার, সেটা হচ্ছে প্রথমত দুটো কারণ বলেছিলাম, আবারও রিপিট করছি। প্রথমত হচ্ছে সেই ব্যক্তি যে সাফার করছে তার জন্য সেটা হার্মফুল। সেকেন্ডলি হচ্ছে যে পরিবেশের মধ্যে আছে সেই পরিবেশকেও কিন্তু সে নেগেটিভলি এফেক্ট করছে। তো এই দুটো রিজন যখন হয়, এখানে দেখো এই যে আউট অফ প্রপোর্শন ফিয়ারটা, অতিরিক্ত মাত্রায় যে ভয় উদ্বেগ যা হচ্ছে তার, সেটা কিন্তু
6 মাস ধরে কিংবা তার বেশি হতে হবে, তাহলেই আমি এটা একটা ডিসঅর্ডার ক্যাটাগরিতে আনবো। হুটহাট করে একটা কিছু সিচুয়েশন হলে, একটা কিছু ভয়ের স্বপ্ন দেখলে তো ওটা নিয়ে চিন্তা হতেই পারে, কিন্তু যখন 6 মাস কিংবা তার বেশি হয়ে যাবে তখনই বলবো যে না, এটা নর্মাল নয়, এটা একটা ডিসঅর্ডার পর্যায়ে, তখন আমরা এটাকে রাখবো। The fear, anxiety or avoidance causes clinically significant distress or impairment in social, occupational or other important areas of functioning. অবশ্যই এই সেন্টেন্সটা তোমরা আগের ক্লাসেও শুনেছো যে এমন ভাবে রিয়াকশনস গুলো হবে, এমন ভাবে অ্যাংজাইটি ফিয়ার গুলো হবে যার দ্বারা ওই মানুষটির, ওই ব্যক্তিটির নর্মাল ফাংশনিং যেটা করতে হয়, সেটা অকুপেশনালি হোক, সেটা সোশ্যালি হোক, সামাজিক ভাবে হোক, কাজের ক্ষেত্রে হোক, পার্সোনাল লাইফের ক্ষেত্রে হোক, সেখানে কিন্তু প্রচন্ড ডিসফাংশনাল হবে, মানে কার্যকারী কিংবা নর্মাল অ্যাক্টিভিটি করার জন্য কিন্তু প্রচন্ড ভাবে বাধা সৃষ্টি করবে এই অ্যাংজাইটি কিংবা ফিয়ার, যেটা কিনা তার হচ্ছে কোনো বস্তু কিংবা কোনো পার্টিকুলার সিচুয়েশনে। এটা আমাদেরকে দেখতে হবে যে এই ভয়টা 6 মাসের বেশি হচ্ছে কিনা আর নর্মাল ফাংশনিং ওই ব্যক্তির ডিসরাপ্ট হচ্ছে কিনা। আচ্ছা, এবার দেখো স্পেসিফিক ফোবিয়ার অনেকগুলো টাইপস আছে। ওই ছবিটার দিকে মনে করো, যে ছবিটা দেখিয়েছিলাম, কিছু কিছু মনে থাকলে এটা আরো ভালো করে ক্লিয়ার হবে। অনেক এনিম্যালের প্রতি ফিয়ার থাকতে পারে, ফর এক্সাম্পল সাপ, সাপের ছবিটা তো আমরা দেখলাম। স্পাইডারের আমরা থেরাপিউটিক অ্যাপ্রোচে, বিহেভিয়ার থেরাপিতে আমরা স্পাইডার নিয়ে অনেক রকম পদ্ধতি পড়েছি আর কি, দেখে নেবে ওই ভিডিও। স্নেক, স্পাইডার, ডগস, ইনসেক্টস, বার্ডস থাকে, অনেকেরই থাকে, কেউ হয়তো মনে করছো যে এই আমার তো এখানে ভয় আছে। ন্যাচারাল এনভায়রনমেন্ট, যেরকম দেখো স্টর্মস, হাইট, ওয়াটার, বিদ্যুৎ চমকানোর এই ভয়গুলো থাকে। ব্লাড ইনজেকশন ইনজুরি, অনেকে রক্ত দেখলে কিংবা ইনজেকশন রক্ত নিতে চাইলে, অনেকে সিরিঞ্জ দেখলেই অনেকের অবস্থা খারাপ হয়ে যায়। সিচুয়েশনাল, যেরকম দেখো পাবলিক ট্রান্সপোর্ট, অনেক ভিড় ভাড় জায়গায় কিংবা কোনো একটা টানেল, অন্ধকারের মধ্যে টানেল ক্রস করছে, কিংবা ব্রিজের ওপর নিচে জলটা দেখলে যদি ব্রিজটা ভেঙে যায়, কিংবা লিফটে চললে, অনেক সময় এলিভেটরে চললে মানুষের কিংবা একদম বদ্ধ বলে সেই সিচুয়েশনে তারা ভয় পায়। আদার হতে পারে চোকিং, ভমিটিং, এরকম একটা সিচুয়েশন হতে পারে। এবার আমরা বুঝে নেব যে স্পেসিফিক ফোবিয়াটা হওয়ার পিছনে কি কি রিজনস থাকতে পারে। সবার প্রথমে সাইকোলজিক্যাল কজাল ফ্যাক্টরস, এখানেই প্রথমেই যেটা হয় সেটা হচ্ছে বলা হয় যে ফোবিয়া কিন্তু একটা লার্ন বিহেভিয়ার। ফোবিয়াস অ্যাজ লার্ন বিহেভিয়ার থ্রু ক্লাসিক্যাল কন্ডিশনিং। হোয়াট ইজ ক্লাসিক্যাল কন্ডিশনিং? তুমি তোমার ভয়কে একটি নিউট্রাল স্টিমুলাসের সঙ্গে অ্যাসোসিয়েট করছো, যে স্টিমুলাসের সঙ্গে ভয় পাওয়ার তোমার কোনো কথাই নেই। ওই অ্যাটিটিউড চ্যাপ্টারের ভিডিওটা যদি তোমরা দেখে থাকো, সেখানটা ওই লিটল অ্যালবার্টের একটা এক্সপেরিমেন্ট ছিল ওয়াটসনের, যেখানে একটি সাদা ইঁদুর নিরপেক্ষ একটি উদ্দীপক, যেটা দেখে বাচ্চাটি কিছুই করছিল না, হঠাৎ করে হাতুড়ির আওয়াজের সঙ্গে যখন ওই ইঁদুরটিকে তার সামনে রাখা হলো, তখন ইঁদুরটিকে দেখে সে ভয় পেতে শুরু করলো, কারণ হাতুড়ির আওয়াজটাতে ও ইনিশিয়ালি ভয় পাচ্ছিল, এবং হাতুড়ির আওয়াজ এবং সেই সাদা ইঁদুরটিকে দুটোকে একসঙ্গে অ্যাসোসিয়েট করে আলটিমেটলি সে একটি নিরপেক্ষ উদ্দীপক, যেটা কিনা কি ছিল, হোয়াইট র্যাট, সেই সাদা ইঁদুরটি আলটিমেটলি তার ভয়ের কারণ হয়ে দাঁড়ালো। এখানেও কিন্তু আমরা যে ফোবিয়াটা সৃষ্টি হচ্ছে স্পেসিফিক অবজেক্টের প্রতি, স্পেসিফিক সিচুয়েশনের প্রতি নির্দিষ্ট। যদি ওই হোয়াইট র্যাটটাকে অ্যাজ এ এক্সাম্পল দেখো, তাহলে কিন্তু সেখানে কিন্তু কন্ডিশনিং, লিঙ্কিং, অ্যাসোসিয়েশন হচ্ছে, মানে নিউট্রাল স্টিমুলাসের সঙ্গে অ্যাসোসিয়েট হয়ে আলটিমেটলি ওই ফোবিয়াটা সৃষ্টি হচ্ছে, ওই ভয়টি সৃষ্টি হচ্ছে। বায়োলজিক্যাল কজেস, এখানে দেখো জেনেটিক ভ্যারিয়েবলস এফেক্ট দ্য স্পিড অ্যান্ড স্ট্রেংথ অফ কন্ডিশনাল ফিয়ার। হ্যাঁ, সেই যে ভার্নাবিলিটি স্ট্রেস মডেল আমি আগের ক্লাসে পড়েছি, ওইটা যদি তোমাদের মনে থাকে, এই পয়েন্টটা অনেক ভালো করে বুঝতে পারবে। এই যে ফোবিয়াটা কারো হবে কারো হবে না, তার কারণই হচ্ছে আমাদের যদি কোনো জেনেটিক প্রিডিসপোজিশন, মানে জেনেটিক্যালি কোনো প্রবণতা থাকলে কিন্তু এই ফোবিয়াটা, এই কন্ডিশনিংটা, এই অ্যাসোসিয়েশনটা আরো বেশি করে কিন্তু সৃষ্টি হবে, এই ভয়টা আরো বেশি করে সৃষ্টি হবে। ম্যানেজিং স্পেসিফিক ফোবিয়াতে আমরা আসছি, মানে
এই যে আমরা আন্ডারস্ট্যান্ড করলাম স্পেসিফিক ফোবিয়া, মানে আমরা রিজনটা জানলাম কেন হয় স্পেসিফিক ফোবিয়া। যদি জানি আমরা তাহলে সেটাকে ম্যানেজ করতে পারবো, হয়তো জানবো হয়তো কি করে ম্যানেজ করা যেতে পারে। সবার প্রথমেই হচ্ছে বিহেভিয়ার থেরাপি। অলরেডি বিহেভিয়ার থেরাপি নিয়ে তোমরা ক্লাস দেখেছো, হয়তো অলরেডি ভিডিও আপলোডেড আছে, তোমরা দেখে নিও, যেখানে এক্সপোজার থেরাপি, কন্ট্রোল এক্সপোজার টু স্টিমুলি এক্সপোজার থেরাপি হচ্ছে তুমি ওই ভয়ের সিচুয়েশনে ক্লায়েন্টকে, মানে যে সাফার করছে তাকে রেখে তারপরে তুমি তার স্টিমুলাস কন্ট্রোল, এক্সপোজার সেই স্টিমুলাস, তার বিহেভিয়ার কন্ট্রোল, মানে সেই স্টিমুলাস সামনে রেখে, যে স্টিমুলাসের প্রতি সে অ্যাংশিয়াস, যে ভয় পাচ্ছে, সেই স্টিমুলাসকে সামনে রেখে তারপরে যে রিয়াকশন, যে তার যে আগে যে নর্মাল রিয়াকশন ছিল, ফোবিয়া হতো, তার ভয় হতো প্রচন্ড ভাবে, সেটাকে আস্তে আস্তে কন্ট্রোল করা শেখানোটা হচ্ছে বিহেভিয়ার থেরাপি। এবং পার্টিসিপেন্ট মডেলিং, এটা নিয়েও ক্লাস হয়েছে তোমাদের মডেলিং, যেখানে থেরাপিস্ট নিজে তার উপরে সেই ভয় জিনিসটা, মনে আছে সেই স্পাইডারটা তার হাতে সে নাড়াচাড়া করছে, ক্লায়েন্ট দেখছে যে থেরাপিস্ট তো নিজে মাকড়সাটাকে হাত দিচ্ছে, তার তো কিছু হচ্ছে না, তাহলে আমার হাতে মাকড়সাটা পড়লে আমারও কোনো ভয়ের কোনো কারণ আমি দেখতে পাচ্ছি না, আমার কোনো ক্ষতি করবে না। তো এইভাবে থেরাপিস্ট মডেলিং করে ভয় কমাতে সাহায্য করে। আচ্ছা, আমি আগেও বলেছি যে থার্ড চ্যাপ্টারটা আর ফোর্থ চ্যাপ্টারটা খুব রিলেটেড, মানে থার্ড চ্যাপ্টারে তোমরা ডিসঅর্ডারের সম্পর্কে পড়ছো এবং ফোর্থ চ্যাপ্টারে তোমরা কি করে ডিসঅর্ডারটাকে ম্যানেজ করবে থ্রু ভ্যারিয়াস থেরাপিস সেটাও পড়ছো। এবার এই যে ডিসঅর্ডার্স গুলো যখন পড়ছো এবং তার সঙ্গে যখন ম্যানেজের আমি ডিফারেন্ট থেরাপিস গুলো বলছি, এবার যখন তোমরা থেরাপিস গুলো পড়েছো অলরেডি কিংবা পড়ছো, দুটোকে খুব সুন্দর করে রিলেট করতে পারবে। মানে থেরাপিস পড়ার সময় তোমরা মনে করতে পারবে, আচ্ছা এই এই থেরাপিস গুলো হয় এই ফোবিয়া গুলো কিংবা এই ডিসঅর্ডার গুলোকে ম্যানেজ করার জন্য, কিংবা যখন আমি ডিসঅর্ডার সম্পর্কে পড়ছি যে এই ডিসঅর্ডার্স, এই সিমটমস, তাহলে এই ওয়েজ অফ ট্রিটমেন্ট কিংবা এইভাবে এই থেরাপিস এর মাধ্যমে ম্যানেজ করা সম্ভব। তো দিজ আর টু ভেরি রিলেটেড থিংস, এবং একসঙ্গে পড়লে তোমাদের খুব ভালোভাবে মনে থাকবে আর কি, কনফিউশন হওয়ার কোনো চান্সেস নেই, সেই জন্য ভয় পাবে না একদম। এবার ঠিক আছে, ভয় পাবে না থেকে আবার ভয়ের টপিকে আসছি, সোশ্যাল ফোবিয়া। সোশ্যাল, সমাজ, এবং তার সঙ্গে ফোবিয়া, পিকচারটা দেখেই বুঝতে পারছো, দেখো এই মানুষটি, যা সোশ্যাল ফোবিয়া হচ্ছে একটা social situation একটা phobia হচ্ছে। social phobia or social anxiety disorder is characteristics by disabling fear of one or more specific social situation, মানে social situation এ তোমার এই যে অ্যাংজাইটি, এই উদ্বেগ, এই ইররেশনাল ফিয়ার, যার কোনো লজিক্যালি কোনো ব্যাখ্যা নেই, মানে অতিরিক্ত মাত্রায় আউট অফ প্রপোর্শন, এই যে সিচুয়েশনটা, এই যে সিমটমস গুলো হয়, সেটা কিন্তু একটা সোশ্যাল সিচুয়েশনে তা হচ্ছে। এবার দেখো DSM-5 ক্রাইটেরিয়া, তোমাদের কিন্তু DSM-5 ক্রাইটেরিয়া অনুযায়ী করতে হবে। তো তোমরা যখন লিখবে তখন এইভাবেই লিখবে আর কি। এবার দেখো, marked fear or anxiety about one or more social situation in which the individual is exposed. সোশ্যাল সিচুয়েশন অনেক রকম হতে পারে, যেখানে সেই ব্যক্তির অ্যাংজাইটি হচ্ছে, সোশ্যাল ফোবিয়া মানেই হচ্ছে সোশ্যাল সিচুয়েশনে তার অ্যাংজাইটি। এবার দেখো কি কি সোশ্যাল সিচুয়েশনে অ্যাংজাইটি হতে পারে। ইন্ডিভিজুয়াল ইজ এক্সপোজ, মানে ইন্ডিভিজুয়াল এক্সপোজ হচ্ছে কোথায়, হ্যাভিং আ কনভারসেশন, মানে কারোর সঙ্গে তাকে কথা বলতে হচ্ছে, কিংবা মিটিং আনফ্যামিলিয়ার পিপল, মানে এমন লোককে সে মিট করছে আউটসাইডে যাদেরকে সে চেনে না, যাকে সে চেনে না। বিং অবজার্ভ, মানে তাকে বাইরের মানুষজন অবজার্ভ করছে, পর্যবেক্ষণ করছে, তাকে খেতে দেখছে, ড্রিঙ্কিং করতে দেখছে, মানে নানা রকম পার্সোনাল অ্যাক্টিভিটিস করতে দেখছে আর কি, সেটাতে তার ফোবিয়া অ্যারাইজ হয়। অ্যান্ড পারফর্মিং ইন ফ্রন্ট অফ আদার্স, মানে মানুষের সামনে যখন সে পারফর্ম করছে, হয়তো তোমাদেরকে এই ক্লাসে টিচার উঠে দাঁড়িয়ে কোনো কোয়েশ্চেনে আনসার দিতে বললো, কিংবা কোনো একটা কিছু ক্লাসের সামনে দাঁড়িয়ে সে বলতে বললো সবাইকে, অনেক সময় তোমাদেরকে ওরাল দিতে বলা হয়। এরকম অনেক সিচুয়েশন হয় যেখানে তোমাকে বাকি মানুষের সামনে পারফর্ম করতে হয়। তো যাদের সোশ্যাল ফোবিয়া আছে তারা এই সব সিচুয়েশনে গেলে তাদের সেই সিমটমস গুলো আরো বেশি করে লক্ষ্য করা যায়। The individual fears that he or she will act in a way that may be negatively evaluated. এবার
তার এই সিচুয়েশন সিমটমস এই সিচুয়েশনে কেন হচ্ছে, কারণ সোশ্যাল একটা সিচুয়েশনে যেখানে ও একদমই সিচুয়েশনটাকে চেনে না, জানে না, অপরিচিত একটা পরিস্থিতি, সেখানটাও সবসময় ভাবছে যে হি অর শি ইজ বিং জাজ, মানে তাকে সবসময় পরিমাপ করা হচ্ছে, পর্যবেক্ষণ করা হচ্ছে, সে খারাপ না ভালো, এইভাবে সবাই মিলে তাকে মাপছে বেসিক্যালি আর কি। সেই জন্যই তার ভয়ের সৃষ্টিটা অ্যাকচুয়ালি হয়। দ্য সোশ্যাল সিচুয়েশনস আর অ্যাভয়েডেড। আর এই জন্যই মানে সবসময় আমাকে নোটিস করা হচ্ছে। এখান থেকে আমার খুব সুন্দরভাবে না এই মোমেন্টে, যদিও এর সঙ্গে কোনো লিঙ্ক নেই, মানে এই যে আই এম বিং অবজার্ভ, এটা খুব এখন হচ্ছে কোথাও না কোথাও। মানে এআই আমাদের লাইফকে, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের লাইফকে এমন ভাবে ইনফ্লুয়েন্স করছে যে আমরা কিছু একটা সার্চ ইঞ্জিনে যদি সার্চ করি, তারপরেই ওই রিলেটেড এত তথ্য আমাদেরকে দেখায় যে এইগুলো দেখার জন্য সবসময় মনে হয় যেন উই আর বিং অবজার্ভ অল দ্য টাইম অলওয়েজ। মানে এটা কিন্তু এই মুহূর্তে কারেন্ট সিচুয়েশনে সবসময় যেন মনে হয় যেন আমার মোবাইলেও যেন ওখান থেকে কয়েকজন মানুষের, এবং এটাও রিয়ালিটি আর কি। এভাবে এআই টেকনোলজিটা এতটাই ডেভেলপ করেছে যে পুরোটাই মানুষের যা লাইকিং ডিসলাইকিং পুরোটাই তারা ডেটা ওয়াইজ জেনে যাচ্ছে। তো চলো ব্যাক টু দিস। আবার দ্য সোশ্যাল সিচুয়েশনস আর অ্যাভয়েডেড, এই জন্যই মানে তাদেরকে ইভালুয়েট করা হচ্ছে, তারা ভাবছে সবসময়, সেই জন্যই সেই পরিস্থিতি থেকে তারা পালিয়ে বেড়াচ্ছে, হ্যাঁ, অ্যাভয়েড করছে। দ্য ফিয়ার ইজ আউট অফ প্রপোর্শন, আগেও বলেছি অ্যাংজাইটি ডিসঅর্ডারের মধ্যেই এটা আছে। এমন ফিয়ার সৃষ্টি হয় যেটা কিনা প্রচন্ড ভাবে একদমই যেখানে রিয়াক্ট করা উচিত নয় তারা রিয়াক্ট করছে, প্রতিক্রিয়া জানাচ্ছে। ওকে, চলো এবার বুঝে নি আন্ডারস্ট্যান্ডিং সোশ্যাল ফোবিয়া, কি কি কারণে হতে পারে সোশ্যাল ফোবিয়া। সবার প্রথমেই আসছি বায়োলজিক্যাল কজাল ফ্যাক্টরস। আচ্ছা এখানেও বলে দিই আর কি, তোমরা অনেকগুলো ডিসঅর্ডার্স তো পড়লে, কজাল ফ্যাক্টর কিংবা আন্ডারস্ট্যান্ডিং এর ওখানেই দেখবে একটা বায়োলজিক্যাল ফ্যাক্টরস থাকে, একটা সাইকোলজিক্যাল ফ্যাক্টর থাকে, একটা সোশ্যাল ফ্যাক্টরস থাকে। তো এইগুলো না খুব জেনারেল একটা মানে কনফিউজ না হওয়ার জন্য, মনে রাখার জন্য সবসময় কিন্তু বায়োলজিক্যাল সাইকোলজিক্যাল ফ্যাক্টরস থাকবেই, কারণ হতেই হবে, জেনেটিক কারণ, এনভায়রনমেন্ট। আমাদের তো পুরো বিহেভিয়ারটাই হচ্ছে তোমার হেরিডিটি ইনটু এনভায়রনমেন্ট, তাই না? তো এই দুটো রিজনস, এই দুটো কারণ থাকতেই হবে, সেই জন্য কনফিউজ হয় না। তো চলো চলে আসি সবার প্রথমেই এইখানটা বায়োলজিক্যাল কজাল ফ্যাক্টরস এর মধ্যে আছে আর কি, যাদের খুব অন্তর্মুখী যারা কিংবা যারা খুব নিউরোটিক, তাদের মধ্যে কিন্তু এইটা বিহেভিয়ারের মধ্যে অলরেডি থাকে এবং সিচুয়েশন ওয়াইজ সেগুলো প্রকাশিত হয়। এখানে আমি আরেকটা জিনিস বলছি আর কি, মানে এখন এটাকে ব্রডলি সাইকোসিস এবং নিউরোসিস বলে এখন আর সাইকোলজিক্যাল ডিসঅর্ডার ভাগ করা হয় না, কিন্তু আগে হতো। বেসিক্যালি সাইকোসিস আর নিউরোসিসের মধ্যে পার্থক্যটা হচ্ছে যে নিউরোসিসটা কিছুটা ম্যানেজেবল একটা ডিসঅর্ডারের ক্যাটাগরি, সাইকোসিসটা অনেকটাই আনম্যানেজেবল। এবার ম্যানেজেবল আর আনম্যানেজেবল মানে যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে যে তুমি না যাদের মধ্যে নিউরোসিস আছে, যেরকম অ্যাংজাইটি ডিসঅর্ডারস গুলো নিউরোসিস, এরা না you cannot identify those person in all the situation। যেখানে মনে করো কোনো একটা একজনের মনে করো হাইড্রোফোবিয়া আছে, ঠিক আছে, জলের প্রতি ভয়, কিংবা একজনের বদ্ধ ঘরে ক্লাস্ট্রোফোবিক, সে পুরো লিফটের মধ্যে সে ভয় পাচ্ছে, সেরকম সিচুয়েশনে গেলে তুমি যদি তাকে লক্ষ্য করো, তখন তুমি বুঝতে পারবে যে হিজ অর হার বিহেভিয়ার ইজ আউট অফ প্রপোর্শন। হয়তো সে স্বাভাবিকভাবে যেরকম আচরণ করা উচিত সেরকম ভাবে আচরণ করছে না। সবাই হয়তো লিফটে নর্মালি যাচ্ছে, নিজে নিজের যে ফ্লোরে যাবে, কিন্তু সেই ব্যক্তিটা যদি তার ক্লাস্ট্রোফোবিক হয়, তখন সে প্রচন্ড ভাবে ঘেমে গেল, অস্থির হয়ে গেল, কিরকম একটা রিয়াকশন করছে ভয়ের, অস্বাভাবিক যে রিয়াকশন গুলোকে আমি বলবো। কিন্তু আদারওয়াইজ ইন আদার সিচুয়েশন হি অর শি ইজ কমপ্লিটলি নর্মালি বিহেভিং।
এবার সাইকোসিস পেশেন্টের হয় ওদের পুরো ডিজেনারেশন হয় অফ থটস অ্যান্ড বিহেভিয়ার, মানে ওরা আউটার ওয়ার্ল্ড থেকে অনেকটাই ডিসকানেক্টেড থাকে এবং তাদেরকে তুমি সব সময় আইডেন্টিফাই করতে পারবে, হ্যাঁ, যে দে আর নট বিহেভিং দ্য ওয়ে সামওয়ান শুড বিহেভ। তো এইখানে এই যে বিহেভিয়ার ইনহিবিশন, এখানে হচ্ছে যে যাদের মধ্যে ইন্ট্রোভার্সন, অন্তর্মুখী কিংবা নিউরোটিসিজম কিছুটা আছে, বিহেভিয়ারের মধ্যে ইনহিবিটেড, তারা কিন্তু ওই পার্টিকুলার সিচুয়েশনে এগুলো প্রকাশ করবে। চলো, সাইকোলজিক্যাল কজেল ফ্যাক্টরস, এখানে আবারও বলছি এটাও কিন্তু থ্রু ক্লাসিক্যাল কন্ডিশনিং। এর আগের ডিসঅর্ডারটাতেই আমি ঠিক বললাম, যেখানে একটি নিউট্রাল স্টিমুলাসের সঙ্গে কানেক্টিভিটি হয়ে আলটিমেটলি ফিয়ারটা হচ্ছে, এখানেও কিন্তু এভাবেই কিন্তু কন্ডিশনিং হয়ে তারা তাদের যে রিয়াকশনস গুলো সেটা কিন্তু হচ্ছে। এবং এখানটা কিরকম কন্ডিশনিং বলতো, এখানটা হচ্ছে এক্সপিরিয়েন্সিং অর উইটনেসিং সোশ্যাল ডিফিট অর হিউমিলিয়েশন, মানে আগে তাকে হয়তো সোশ্যাল সিচুয়েশনে সে অপমানিত হয়েছিল, তাকে হিউমিলিয়েট করা হয়েছে, সেই জন্য এরপর থেকে তার সে ওরকম সিচুয়েশন এড়িয়ে চলে, অ্যাভয়েড করার চেষ্টা করে। তো এইভাবে মানে জরুরি তো নয় যে একটা সিচুয়েশনে তার কিছু হয়ে গেছে, সে হিউমিলিটেড হয়ে গেছে বলে প্রত্যেকটা সিচুয়েশনই সেম হতে হবে, কিন্তু তার সেই কন্ডিশনিংটা হয়েছে, মানে ওয়ান সিচুয়েশন কজ হিম অর হার আ নেগেটিভ ফিলিং, কজ হিম অর হার হিউমিলিয়েশন, সে কি করলো, he or she, the person is linking that situation to every other situation which is actually neutral. হতেই পারে সেই সিচুয়েশন গুলো নিউট্রাল, but the person is linking that situation to the previous situation যেখানে সে হিউমিলিয়েশন ফেস করেছে। বোঝা গেল? আচ্ছা, এবারে দেখো আনকন্ট্রোলেবিলিটি অ্যান্ড আনপ্রেডিক্টেবিলিটি, মানে তোমার লাইফে এমন সিচুয়েশন আসতে পারে যেটার উপর তোমার কোনো কন্ট্রোল নেই। যেরকম দেখো ফ্যামিলি কনফ্লিক্টস, বাবা মার মধ্যে বিচ্ছেদ, সেপারেশন, কলহ, দ্বন্দ্ব, ফ্যামিলি পরিবার একে অপরের সঙ্গে প্রচন্ড ঝগড়া, এই সিচুয়েশনের উপর তো তোমার সত্যি সত্যি কোনো কন্ট্রোল নেই, কিন্তু তোমার একটা কি বলবো, বাড়ির মধ্যে থেকেও মানে মানুষের সবচেয়ে সিকিউর প্লেস হচ্ছে হোম, নিজের বাড়িটা। হাজার আমি বাইরে ভালো সময় কাটাই কিংবা খারাপ সময় কাটাই, সবার পরে দিনের শেষে আশ্রয় নেয়ার জন্য কিন্তু আমার বাড়িটাই সবচেয়ে সেরা। তো বাড়ি হচ্ছে একটি বাচ্চার কাছে, দ্য হোম উইথ দ্য ফ্যামিলি হচ্ছে সবচেয়ে সিকিউর প্লেস। ওই প্লেসটা যদি পলিউটেড হয়ে যায়, দূষিত হয়ে যায়, তখন তার মধ্যে ইনসিকিউরিটি কিন্তু ডেভেলপ করে একটা বাচ্চার, একটা পার্সনের ধীরে ধীরে, এবং তারপর থেকে তার কিন্তু ডিফারেন্ট সোশ্যাল ফোবিয়া রাইজ হতে পারে, যে আমার বাড়ির পরিস্থিতি এরকম, এখানেই আমি ঠিকঠাক নেই, বাইরে তো আরো খারাপ অবস্থা। এইভাবে কিন্তু জিনিসগুলো ডেভেলপ হতে পারে। আর একটা খুব ইন্টারেস্টিং কনটেক্সট হচ্ছে ইভলিউশনারি কনটেক্সট। এখানটা দেখা যায় যে ইভলিউশনারি মানে বিবর্তন, জেনারেশন ওয়াইজ জেনারেশন, অনেক ভাবে আমরা আগে পুরো শিম্প্যাঞ্জি ছিলাম, আস্তে আস্তে সেপিয়েন্স, হোমোসেপিয়েন্স, এইভাবে আমরা ডেভেলপ হয়েছি, ইভলিউশন হয়েছে আমাদের। তো এখানে দেখা গেছে যে যারা খুব রিসেসিভ, মানে মনে করো যে কিছু কিছু ব্যক্তিরা থাকে যারা খুব ডমিনেন্ট, মানে অন্যের ওপর প্রভাবশালী, এবং যাদের ওপর তারা প্রভাব ফেলছে, তারা আস্তে আস্তে কিন্তু ইভলিউশনারি ওয়াইজ কিন্তু তারা দমিত হয়ে, শোষিত হয়ে, কিন্তু তাদের মধ্যে একটা টিপিক্যালি একটা ফিয়ার আর একটা সাবমিসিভ বিহেভিয়ার মানে যারা খুব সহজেই মেনে নেয় যে অন্যরা কেউরা বললো আচ্ছা ঠিক আছে, লড়াই করে, বিরোধ করে কিংবা অন্যরকম কোনো কথা বললে কি লাভ আছে, বেকার বেকার ঝামেলা অশান্তি হবে। তো এই সাবমিসিভ বিহেভিয়ার কিন্তু ধীরে ধীরে ডেভেলপ হয়েছে কোনো কোনো মানুষের মধ্যে। তারা কিন্তু প্রোটেস্ট করে না, ঝামেলা সৃষ্টি হবে বলে করে না, এবং এই যে ডেভেলপমেন্টটা হয়েছে তাদের বিহেভিয়ারের মধ্যে, এটা কিন্তু থ্রু দ্য প্রসেস অফ ইভলিউশন। তো খুব ইন্টারেস্টিং এই পয়েন্টটা মনে রেখো তোমরা।
আচ্ছা, এবার আমরা যখন কারণটা জানলাম তখন কিভাবে এই সোশ্যাল ফোবিয়াটা ম্যানেজ করবো দেখে নিই। কগনিটিভ অ্যান্ড বিহেভিয়ার থেরাপি অলরেডি আমরা বলেছি। বিহেভিয়ার থেরাপি মানে ওই স্টিমুলাসের সামনে নিয়ে যাও, তারপরে তার রিয়াকশনটাকে কন্ট্রোল করো, এরকম নানা রকম ভাবে এবং অনেক রকম বিহেভিয়ার থেরাপিস আছে। তোমরা অলরেডি ক্লাস হয়তো দেখেছো অ্যাবাউট দ্য থেরাপিস। তো এখানেও সিবিটি আর বিহেভিয়ার থেরাপিস দিয়ে মেনলি ম্যানেজ করা হয় এই সিচুয়েশনস গুলোকে। আর কোনো কোনো সময় মানুষ অনেক ইন্ডিভিজুয়ালস অনেক ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, অ্যাংজাইটি সিচুয়েশনকে ম্যানেজ করতে পারে না, আনম্যানেজেবল যখন অনেক বেশি মাত্রায় হয়ে যায় তখন অ্যান্টি ডিপ্রেসেন্ট দিয়ে তাদেরকে একটু ডিপ্রেশন কমানো হয়। এবার আসছি নেক্সট ডিসঅর্ডারে, প্যানিক ডিসঅর্ডার। এক কথায় একটা ফ্রেজে বলা হয় আউট অফ দ্য ব্লু। আউট অফ দ্য ব্লু হচ্ছে হঠাৎ করে, উইদাউট এনি নোটিস, উইদাউট নকিং দ্য ডোর, ইউ হ্যাভ কাম in front of me and I cannot control you. Occurrence of panic attacks, panic disorder একটা মেন সিমটম হচ্ছে প্যানিক অ্যাটাক হয়। এবং হোয়াট ইজ প্যানিক অ্যাটাক অ্যাকচুয়ালি? A panic attack is an abrupt surge of intense fear or intense discomfort that reaches a peak within minutes and during which at least 4 of the following symptoms occur. মানে এমন একটা ইন্টেন্স অতিরিক্ত মাত্রায় ভয় সৃষ্টি হয়, আনকন্ট্রোলেবল ভয় সৃষ্টি হয়, এবং যেটা খুব তাড়াতাড়ি, মানে ধরে নাও ফিজিক্যাল হার্ট অ্যাটাকের মতনই ভয় রিলেটেড তোমার সেরকম একটা অস্থিরতা অ্যাটাক হচ্ছে, যেখানে খুব তাড়াতাড়ি সেটা সবচেয়ে একদম অতিরিক্ত মাত্রায় আনম্যানেজেবল একটা স্টেটে চলে যায়। এবং এখানে যে সিমটমস গুলো আমি দিয়েছি সেই সিমটমস এর মধ্যে অ্যাটলিস্ট 4টে সিমটমস হতেই হবে প্যানিক অ্যাটাক হওয়ার জন্য। এবার দেখো সিমটমস গুলো কি? প্যালপিটেশন, বুক ধড়ফড় করা, সোয়েটিং, ঘাম হওয়া, ট্রেমব্লিং মানে কাঁপতে থাকা, শর্টনেস অফ ব্রেথ মানে নিঃশ্বাস নিতে আমার কষ্ট হচ্ছে, ফিলিং অফ চোকিং মানে মনে হচ্ছে কেউ যেন আমার গলাটা চেপে ধরেছে, আমি শ্বাস নিতে পারছি না, আমার বুকে ব্যথা করছে, চেস্ট পেন, অ্যাবডোমিনাল ডিস্ট্রেস মানে আমার পেটেও ব্যথা হচ্ছে, ফিলিং অফ ডিজি অর ফেন্ট মানে আমার মাথাটা ঘোরাচ্ছে, চিল অর হিট সেন্সেশন হয় আমার খুব আমি ঠান্ডা হয়ে গেছি, নাহলে প্রচন্ড ভাবে আমার গরম লাগছে, প্যারাস্থেসিয়াস মানে নামনেস মানে আমি কোনো সেন্সেশন পাচ্ছি না, ডিরিয়ালাইজেশন অর ডিপার্সোনালাইজেশন, ডিরিয়ালাইজেশন অর ডিপার্সোনালাইজেশন এটা আমি আগের ক্লাসে পড়েছি, যেখানে হয় তুমি নিজেকে আইডেন্টিফাই করতে পারছো না রিয়েল ওয়ার্ল্ডে, না হলে তুমি তোমার আশেপাশের ওয়ার্ল্ডটাকে আনরিয়েল ভাবছো। হ্যাঁ, তো ডিরিয়েলাইজেশন, ডিপার্সোনালাইজেশন, ফিয়ার অফ লুজিং কন্ট্রোল মানে তুমি ভাবছো যে তুমি নিজেকে নিয়ন্ত্রণ করার যে শক্তিটা সেটা তুমি হারিয়ে ফেলেছো, আর সবসময় তোমার মনে হচ্ছে এই বুঝি আমার শেষ, আমি বোধহয় আর বাঁচবো না। তো এই সিমটমস গুলোর মধ্যে অ্যাটলিস্ট 4টে সিমটম হলেই আমরা বলবো the person is suffering from panic attack. আচ্ছা, এবার দেখো ক্রাইটেরিয়া প্যানিক ডিসঅর্ডারের। এখানে হচ্ছে রিকারেন্ট আনএক্সপেক্টেড প্যানিক অ্যাটাকস, প্যানিক অ্যাটাক হতেই হবে প্যানিক ডিসঅর্ডারে। আর একটা হচ্ছে a significant maladaptive change in behavior related to attack। এবার যখন অ্যাটাক হয়ে গেল তারপরে কিন্তু তোমার বিহেভিয়ারটা মানে ডেফিনেটলি অবভিয়াসলি তোমার এরকম একটা অ্যাটাকের সিচুয়েশন, প্যানিক অ্যাটাকের সিচুয়েশন যদি ঘটে যায় তাহলে কিন্তু তোমার পার্সপেক্টিভটা, দৃষ্টিভঙ্গিটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে, এবং এই চেঞ্জ হওয়ার ফলে কিন্তু তোমার বিহেভিয়ারটাও চেঞ্জ হয়ে যাবে। এবং বিহেভিয়ারটা যে চেঞ্জটা হচ্ছে সেটা কিন্তু একটা ম্যাল অ্যাডাপটিভ ওয়ে অফ চেঞ্জ হবে, অপসঙ্গতিমূলক চেঞ্জ হবে। দ্য ডিস্টারবেন্স ইজ নট attributable to the physiological effect of a substance মানে এই যে সিমটমসটা হচ্ছে অফ প্যানিক ডিসঅর্ডার এটা কিন্তু কোনো আদার মেডিসিনস কিংবা আদার ড্রাগ রিলেটেড থিংস এর জন্য কিন্তু এটা হয় না। ওটা খেয়াল তো অনেক সময় হয় না, আমাদের মেডিসিনের সাইড এফেক্ট কিংবা ড্রাগ অ্যাবিউজের জন্য তোমার হঠাৎ করে এরকম সিমটমস হচ্ছে, এইখানটা কিন্তু সাইকোলজিক্যাল ডিসঅর্ডার সেরকম কোনো ইনফ্লুয়েন্স থাকবে না, সাবস্টেন্সের কোনো ইনফ্লুয়েন্স থাকবে না। এবার দেখো প্যানিক সাইকেলটা, দিস ইজ আ পিকচার অফ আ প্যানিক সাইকেল। এখানে কি হচ্ছে দেখো,
আমি স্টিমুলাসের প্রতি আমার ট্রিগার্ড হচ্ছে বলেই তো ব্যাপারটা হচ্ছে, মানে সবকিছুই তো অ্যাকশন রিয়াকশনের খেলা। এবার দেখো, ইন্টারনাল কিংবা এক্সটার্নাল যে কোনো স্টিমুলাস হতে পারে যেটা ট্রিগার করলো, যেখান থেকে তোমার ওই প্যানিক অ্যাটাকটা হবে। কেন হচ্ছে? তুমি প্রথমে কি করছো, ওই স্টিমুলাস থেকে তোমার একটা ফিয়ারের সৃষ্টি হচ্ছে, মানে তুমি পারসিভ করছো, প্রত্যঙ্কন করছো যে এটা আমার কোনো ক্ষতি করতে পারে। মনে করে দেখো, আমি একটা টার্ম বলেছিলাম আউট অফ প্রপোর্শন ফিয়ার, মানে ওই স্টিমুলাসের প্রতি তোমার কিন্তু অতটা ওভাবে রিয়াক্ট করার দরকার নেই, কিন্তু তোমার রিয়াকশনটা কিন্তু হচ্ছে, আউট অফ প্রপোর্শন হচ্ছে। সো দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং। আউট অফ প্রপোর্শন যখনই তুমি জিনিসটাকে রিয়াক্ট করছো, তোমার একটা পারসিভ থ্রেট হচ্ছে, এবং সেখান থেকে তোমার একটা অ্যাপ্রিহেনশন হচ্ছে, আশঙ্কা হচ্ছে যে এই বুঝি আমার কিছু একটা ঘটে গেল। ওই যে সিমটমস গুলো বলেছিলাম, যে যে আমার এটা হতে পারে, ওটা হতে পারে, আমি হয়তো মরেও যেতে পারবো। সেই জন্য এই ভয়ে, এই আশঙ্কা থেকে কিন্তু তোমার বডি সেন্সেশন হচ্ছে আর কি। বডি সেন্সেশন এখানে ইন্টারনাল এক্সটার্নালও হতে পারে। তোমার অনেক রকম, ফর এক্সাম্পল রাগ থেকে বডি সেন্সেশন হতে পারে, কিংবা কোনো সাইকোটিক ড্রাগস এর থেকে বডি সেন্সেশন হতে পারে, এবং তার ফলে আলটিমেটলি ক্যাটাস্ট্রফিকের দিকে যাচ্ছে, মানে হঠাৎ করে তোমার সেই সেন্সেশন গুলো তুমি প্রচন্ড বড় মাত্রায় সেটাকে পারসিভ করছো, এবং ফাইনালি কিন্তু তোমার সেই প্যানিক অ্যাটাকের সিমটমস গুলো সৃষ্টি হচ্ছে। তো এইভাবেই কিন্তু আবার বাইরের স্টিমুলাসের প্রতি তুমি রিয়াক্ট করছো, তুমি আউট অফ দ্য প্রপোর্শন পারসিভ করছো, অ্যান্ড দ্য সাইকেল মুভস অন। ওকে, আচ্ছা, এবার আমরা জেনে নেবো ওয়াই দিস প্যানিক ডিসঅর্ডারস অকার, রিজন কি এটা হওয়ার। আবারও বলছি, সাইকোলজিক্যাল, বায়োলজিক্যাল ওই ফ্যাক্টরস গুলো তো থাকবে। তো এখানে দেখো বায়োলজিক্যাল ফ্যাক্টরস কি আছে। আমাদের একটা ব্রেনের মধ্যে ফিয়ার নেটওয়ার্ক আছে, যেখান থেকে ভয়ের সৃষ্টিগুলো হয়, আমরা ইন্টারপ্রেট করি। তো ওই এরিয়াগুলো দেখো কি কি। প্রথমত হচ্ছে আমাদের বায়োকেমিক্যালের অ্যাবনর্মালিটি, মানে নিউরো ট্রান্সমিটার, অলরেডি আমি বুঝিয়েছি নিউরো ট্রান্সমিটার যেটা কিনা আমাদের নিউরন এন্ডে, নার্ভ এন্ডিং এ থাকে কিছু কিছু কেমিক্যালস, যেগুলো ফেসিলিটেট করে আমাদের ইম্পালস গুলো ট্রাভেল করার জন্য। এবং সেই অ্যাবনর্মালিটি নিউরো ট্রান্সমিটারে থাকলে আমাদের এই প্যানিক ডিসঅর্ডার হতে পারে। এবং এইখানটা কোন কোন নিউরো ট্রান্সমিটার কাজ করছে, এখানটা কাজ করছে নরএপিনেফ্রাইন, সেরোটোনিন, গাবা, এইগুলো। এবং অ্যামিগডালা সেন্ট্রাল এরিয়া, যেটা আগেই বললাম যে ফিয়ার নেটওয়ার্ক এবং প্রি ফ্রন্টাল কর্টেক্স, যেখানে আমাদের অ্যাটেনশন, হায়ার লেভেল অফ থট প্রসেসিং যেখানটা হয়, সেখানটা কিন্তু অ্যাবনর্মালিটি হলে আমাদের এই ডিসঅর্ডারটা আমরা লক্ষ্য করতে পারি, রিসার্চে দেখা গেছে। সাইকোলজিক্যাল ফ্যাক্টরস এখানে দেখো, cognitive theory of panic disorder proposes that people with panic disorders are hypersensitive, মানে কোনো একটি মানুষ একটি গ্লাসকে অর্ধেক ভর্তি না অর্ধেক খালি দেখবে, সেটা তার ওয়ে, তার দৃষ্টিভঙ্গি জিনিসটা দেখার জন্য। হ্যাঁ, কেউ কেউ হয়তো জিনিসটা এভাবে বিচার করবে, কেউ কেউ হয়তো এভাবে বিচার করবে, এবং দুজনের বিচারের দুজনের মূল্যায়ন আলাদা হবে, এটাই স্বাভাবিক। এখানে কগনিটিভ থিওরির থ্রু দিয়ে কগনিটিভ থিওরিস্টরা বলে যে এই যে প্যানিক ডিসঅর্ডার যে অকার হচ্ছে, তারা কিন্তু খুব হাইপার সেন্সিটিভ হয়, মানে সিচুয়েশনটাকে ঠিকঠাক করে হ্যান্ডেল করতে পারছে না। সবসময় যে তোমার মতো করে দুনিয়াটা চলবে তা তো নয়, তোমাকে সবসময় বাইরের জগতের সঙ্গে প্রতি মুহূর্তে ডিল করতে হচ্ছে, রিয়াক্ট করতে হচ্ছে, এবং সবাই, তোমার কাছের লোকরা, তোমার পরিবার তোমাকে বুঝতে চেষ্টা করবে, তোমার বন্ধু বান্ধব খুব যারা ক্লোজ তারা হয়তো তোমাকে বুঝবে, কিন্তু ইন জেনারেল বাকি মানুষেরা কিন্তু খুব স্বাভাবিকভাবেই তোমাকে বুঝবে না। এবং অনেক মানুষ দেখে শেখে, অনেকে থেকে শেখে। এরা যারা এই ডিসঅর্ডারের মধ্যে সাফার করছে, তারা কিন্তু সিচুয়েশন গুলোকে ঠিকঠাক ডিল করতে পারে না, প্রচন্ড আবেগপ্রবণ এবং প্রচন্ড সেন্সিটিভ। সেই জন্যই হয়তো তারা এই প্রবলেমে ভোগে। আচ্ছা, লার্নিং থিওরি এখানে বলছে প্যানিক ডিসঅর্ডার suggest that the initial panic attacks become associated with the neutral interoceptive or exteroceptive conditioning। ওই যে তোমাদেরকে বললাম যে এই যা কিছু
এই ভয়, এই উদ্বেগ যাই বলো না কেন, আমাদের নিউট্রাল স্টিমুলাসের সঙ্গে কোথাও না কোথাও অ্যাসোসিয়েটেড হয়ে যায় এবং সেই ভয়ের সৃষ্টি, সেই প্যানিকের সৃষ্টিটা হয় তখন কন্ডিশনিং হয়ে। নিউট্রাল স্টিমুলাস যেটা কিনা নিরপেক্ষ, যেটার প্রতি রিয়াক্ট স্বাভাবিকভাবে করলে হয়তো তোমার ওরকম সিমটমস হওয়ার কথা নয়, কিন্তু এটা কন্ডিশনিং হওয়ার ফলে হচ্ছে। এবার দেখো ম্যানেজিং প্যানিক ডিসঅর্ডার আমরা কি করে করব। আবারও ম্যানেজিং প্যানিক ডিসঅর্ডারের ক্ষেত্রেও আমরা বিহেভিয়ারাল ট্রিটমেন্টস, কগনিটিভ বিহেভিয়ার ট্রিটমেন্টস, নানা রকম থেরাপিস তোমরা ক্লাস করেছো, অলরেডি আছে, দেখে নেবে। নানা রকম বিহেভিয়ার থেরাপিস এবং কগনিটিভ বিহেভিয়ার থেরাপি করি। এবং আরেকটা যেটা স্পেসিফিক্যালি প্ল্যানিক কন্ট্রোল ট্রিটমেন্ট পিসিটি, সেটাও অ্যাপ্লাই করা হয়। অনেক সময় নিউরো ট্রান্সমিটার্স এর খুব বেশি গন্ডগোল যদি দেখা যায় থ্রু টেস্টিং, তাহলে কিছু কিছু নিউরো ট্রান্সমিটার ইনহিবিটরস দেওয়া হয় যদি লেভেল আপ এন্ড ডাউন হয়। আর কিছু প্রচন্ড ভাবে যদি ভয়ের, উদ্বেগের এই সিমটমস গুলো খুব বেশি মাত্রা হয়, তখন কিন্তু কোনো কোনো সময় অ্যান্টি ডিপ্রেসেন্টস দেওয়া হয় ডিপ্রেশন কমানোর জন্য। বিকজ এর ফলে কিন্তু নিজের প্রতি একটা আত্মবিশ্বাস মানুষ হারিয়ে ফেলে। যে কোনো একটা সিচুয়েশনে মানুষ ভাবে যে আমার বোধহয় এই প্যানিক অ্যাটাক হলো, ওই প্যানিক অ্যাটাক হলো। এই ভয়ে কিন্তু অনেকে বিষণ্ণতার মধ্যে চলে যায়। তো অনেক সময় তাদেরকে আবার নর্মাল লেভেলে ফিরে আসার জন্য অ্যান্টি ডিপ্রেসেন্টস দেওয়া হয়। এবার আসছি নেক্সট টাইপ অফ ফোবিয়া, অ্যাগোরাফোবিয়া। অ্যাগোরা কথাটার মানে হচ্ছে ওপেন গ্যাদারিং প্লেস, মানুষের একটা জমায়েত, একটা গ্যাদারিং ওপেন প্লেসে। ঠিক মনে করো অ্যাম্পি থিয়েটারের মতন একটা যদি প্লেস হয়, তো সেখানে যদি কারো ফোবিয়া সৃষ্টি হয়, আমরা ফোবিয়া মানে অলরেডি জানি, এবার ওই অ্যাগোরাফোবিয়া মানেটাও কিছুটা আন্দাজ করতে পারছি। এবার দেখো DSM-5 ক্রাইটেরিয়া ফর অ্যাগোরাফোবিয়া হতে পারে marked fear or anxiety about 2 or more of the following 5 situation। এখানে যেই আমি 5টা সিচুয়েশন দিচ্ছি, সেখানে মিনিমাম 2টো সিচুয়েশন টিক পজিটিভ থাকতে হবে, ঠিক আছে? আচ্ছা দেখো, ইউজিং পাবলিক ট্রান্সপোর্টেশন, প্রথমেই বলেছি ওপেন গ্যাদারিং প্লেস, তাহলে ইউজিং পাবলিক ট্রান্সপোর্টেশন তার হতে পারে সেই অ্যাংজাইটি ফোবিয়া। বিং ইন আ ওপেন স্পেস মানে ওপেন খোলা জায়গায় হতে পারে। বিং ইন অ্যান এনক্লোজ প্লেসেস মানে পুরোটা চারিদিকে হয়তো ঘেরা বড় একটা অডিটোরিয়াম হতে পারো। বিং ইন আ ক্রাউড ভিড়ের মাঝে, কিংবা বিং অ্যালোন আউটসাইড হোম, নিজের হোম এই জন্য নিজের পরিচিত পরিবেশের থেকে বেরিয়ে তুমি কোথাও একা আছো। তো এই 5টা সিচুয়েশনের মধ্যে মিনিমাম 2 শুড বি দেয়ার ফর আ পারসন টু বি মার্কড অ্যাজ অ্যান অ্যাগোরাফোবিক। ওকে, আচ্ছা, দ্য ফিয়ার ইজ আউট অফ প্রপোর্শন টু দ্য অ্যাকচুয়াল ডেঞ্জার। বারে বারে এই কথাটা আসছে। অ্যাংজাইটি ডিসঅর্ডার, প্যানিক ডিসঅর্ডারে অবশ্যই সবটাই ফিয়ার রিলেটেড। এখানে ফিয়ারটা অস্বাভাবিক বলেই সেটাকে ডিসঅর্ডার বলা হচ্ছে। আগেই বলেছি স্বাভাবিক অস্বাভাবিক কখনো আমি বলবো। তো এখানটা অবশ্যই আউট অফ প্রপোর্শন মানে তোমার রিয়াকশন, তুমি এমন কিছু একটা করে ফেলছো যেটা কিনা বাকিরা নোটিস করছে যে ঠিকঠাক ভাবে তুমি রিয়াকশন করছো না, আউট অফ প্রপোর্শন টু দ্য অ্যাকচুয়াল ডেঞ্জার। হয়তো কিছুই সেরকম ডেঞ্জার করবে না, কিন্তু তুমি এমন ভাবে রিয়াক্ট করছো যে তোমার জন্য কিছু একটা প্রাণহানিমূলক কিছু একটা ঘটনা ঘটে গেল। দ্য ফিয়ার কজেস ক্লিনিক্যালি সিগনিফিকেন্ট ডিস্ট্রেস, অবশ্যই তোমার ফিয়ারটা এতটাই অতিরিক্ত মাত্রায় হবে যেটা দ্বারা তোমার পুরো লাইফ, রেগুলার যে তুমি অ্যাক্টিভিটিস করো, তোমার সোশ্যালি, প্রফেশনালি, পার্সোনালি তোমার যা ফাংশনাল কাজ গুলো তুমি করছো, সেখানে কিন্তু বাধা সৃষ্টি হবে, ডিসফাংশনাল হবে। আচ্ছা, এখানে দেখো এই ছবিটা আগে বুঝি, অ্যাগোরাফোবিয়ার খুব ইন্টারেস্টিং একটা পিকচার এবং আমার খুব ফেভারিট বলে তোমাদের সামনে তুলে ধরেছি। এটি একটি মানুষ, তার অ্যাগোরাফোবিয়া হয়েছে এবং সে ওই পর্দা একটু
পর্দার ফাঁক দিয়ে নিজের বাড়ি থেকে সারা দুনিয়াটাকে দেখছে, তার বাইরে বেরোনোর ভয় নেই। এগুলো মানে অলরেডি বললাম ওপেন সিচুয়েশনে যার ফোবিয়া হয়। এখানে দেখো এই অ্যাগোরাফোবিয়া আর প্যানিক অ্যাটাকের মধ্যে না একটা খুব সুন্দর সম্পর্ক আছে। এখানে মেজরিটি অফ দ্য পিপল উইথ অ্যাগোরাফোবিয়া হ্যাভ প্যানিক অ্যাটাকস অর প্যানিক লাইক সিমটমস। মানে অ্যাগোরাফোবিয়া যাদের আছে তাদের কিন্তু প্যানিক লাইক সিমটমস, প্যানিক অ্যাটাক হতে পারে। তারা সবসময় ভয় পায় যে আমি বাইরে বেরোলেই বোধহয় আমার পরিস্থিতিটা, ওই যে প্যানিক সাইকেলটা মনে করো, যেখানে সিচুয়েশন স্টিমুলাসের প্রতি ট্রিগার্ড হচ্ছে, তো ওরা যেহেতু বাইরের পরিস্থিতিটাকে এড়িয়ে চলছে কারণ কি ভয় পাচ্ছে, এবং তারা ঘরের মধ্যে থেকেই তারা ভাবে যে আমি বোধহয় বাইরে বেরোলেই আমার ওরকম একটা সিচুয়েশন হতে পারে, আমার ওই প্যানিক অ্যাটাক সৃষ্টি হতে পারে। তো দে আর ভেরি রিলেটেড। এবং প্যানিক অ্যাটাক হতে পারে সেই ভয়েই ওরা আরো গৃহবন্দী হয়ে যায়। তো একে অপরকে অ্যাকচুয়ালি এনহ্যান্স করে। মানে অ্যাগোরাফোবিয়ার জন্য প্যানিক অ্যাটাক হচ্ছে এবং প্যানিক অ্যাটাক হবে বলে তাদের মধ্যে আরো অ্যাগোরাফোবিয়া হয়ে যাচ্ছে, মানে এইভাবে। Agoraphobia usually develop within a year of the onset of recurrent panic attacks. মানে প্যানিক অ্যাটাক হওয়ার পরেই যে আমার বাইরের পরিস্থিতিতে এরকম একটা স্টিমুলাসে আমি এরকম ভাবে ট্রিগার্ড হয়ে যাই, যদি আমার এই হয়ে যায়, বাইরে গেলে ওই হয়ে যায়, কেউ আমার আশেপাশে নেই, আমার বাবা মা নেই, আমার কাছের মানুষ নেই, তাহলে আমি ভেতরেই থাকি, সিকিউর প্লেসে থাকি, নিজের বাড়িতে থাকি, অ্যাটলিস্ট আমার কিছু হলে মানুষ তো দেখতে পাবে। তো 1 বছরের মধ্যেই কিন্তু আহ তোমার অ্যাগোরাফোবিয়াটা ডেভেলপ হতে শুরু করে যাতে প্যানিক অ্যাটাকস হয়। ওকে, আচ্ছা এবার দেখো জিএডি, আমরা এটাকে শর্ট ফর্মে বলি। অনেক সময় কোয়েশ্চেন আসতে পারে যে জিএডি ফুল ফর্ম লেখো, এবং যারা বাংলা ভার্সনে পড়ছো তারা কিন্তু যখন ফুল ফর্মটা লিখবে তখন কিন্তু জয়াকারে যে এরকম টাইপস লিখবে না, পুরো পরিষ্কার ইংলিশেই লিখবে। আর জেনারেলাইজ অ্যাংজাইটি ডিসঅর্ডার ফুল ফর্ম দিলে, ঠিক আছে? এটা মনে রেখো, যে কোনো ডিসঅর্ডার কিংবা অন্য কোনো কোয়েশ্চেনের যদি তোমাদেরকে ফুল ফর্ম লিখতে বলা হয় তখন কিন্তু তোমরা ওটার ইংলিশ টার্মিনোলজিটাই ব্যবহার করবে। আচ্ছা, এখানে দেখো জেনারেলি অ্যাংজাইটি হচ্ছে, আমরা অ্যাংজাইটি মানে জানি, এবার সাধারণভাবে অ্যাংজাইটি মানে ইন অ্যান general situation worry about many different aspects of life including minor events become chronic, excessive and unvisible। মানে আমার লাইফে যে নানা রকম সিচুয়েশন, নানা রকম ঘটনা ঘটে চলেছে ইন জেনারেলি, সেখানে আমি ছোট ছোট ইভেন্টকে নিয়েও ওটাকে বিশাল বড় করে দেখে তার প্রতি প্রচন্ড ভাবে আমি ভয় আমার সৃষ্টি হচ্ছে, আমার ফিয়ার অ্যারাইজ হচ্ছে, এবং যেটা কিনা একেবারে কি বলবো আনরিজনেবল, সেটা কোনো আমি যুক্তি দিয়ে ব্যাখ্যা করতে পারছি না, এবং এটা একটা ক্রনিক ফর্ম নিয়ে নেয়। ক্রনিক ফর্ম মানে হচ্ছে এটা একটা প্রলং, মানে এটা যেন চলছে চলছে চলছে, হঠাৎ করে একটা স্টিমুলাসের প্রতি আমি রিয়াক্ট করলাম আবার ঠিক হয়ে গেলাম, সেটা নয়। এটা কিন্তু ইন জেনারেল প্রত্যেকটা পরিস্থিতিতে, মানে এটাও ডিল করতেও ভয় পাচ্ছে, ওখানেও ভয় পাচ্ছে, এবং মনে হচ্ছে যেন এটা যেন ওর ভয়টা যেন ওর কাছে একদম সবচেয়ে বেস্ট ফ্রেন্ড হিসেবে সবসময় যেন ওর সঙ্গে সঙ্গে চলছে। এখানে দেখো আমি সিমটমস গুলো ইন শর্ট বলছি, এই পিকচারটার দিকে তাকাও। দ্য মেইন সিমটমস অফ জিএডি ইজ এক্সেসিভ ওয়ারি অ্যাবাউট এভরিডে থিংস। মানে ছোটখাটো এভরিডে থিংসেই ও দুশ্চিন্তা ওর সৃষ্টি হচ্ছে, ওয়ারি হচ্ছে। ইট ক্যান অলসো বি অ্যাকম্পাইন্ড বাই দিস ফিজিক্যাল সিমটমস। ফর এক্সাম্পল দেখো তাদের মধ্যে রেস্টলেসনেস হয়, অস্থিরতা, ফিলিং ইরিটেবল মানে প্রচন্ড ভাবে বিরক্ত, ফ্যাটিগ ক্লান্তি, শর্টনেস অফ ব্রেথ, প্রচন্ড শ্বাস প্রশ্বাসে সবসময় হাঁপিয়ে যায়। মানে ভয়টা এমন ভাবে, অনেক সময় দেখো না আমরা ভয়ের স্বপ্ন, দুঃস্বপ্ন দেখলেও ঘাবড়ে গিয়ে হাঁপাতে থাকি। মানে আমাদের কিন্তু থট প্রসেসও আমাদেরকে, এই নয় যে আমরা 100 মাইল দৌড়ালাম আর তারপরে আমরা হ্যাঁ করে হাঁপাচ্ছি, সেটা কিন্তু না। অনেক সময় আমাদের কল্পনার মাধ্যমে, চিন্তার মাধ্যমে, মানে থ্রু দ্য কগনিটিভ প্রসেস কিন্তু আমাদের এই ব্রেথ, শর্টনেস অফ ব্রেথ হয়। হার্ট প্যালপিটেশন, ওই দুটোই রিলেটেড। তোমার যখন তুমি হাঁপাচ্ছ তখন তোমার বুক ধড়ফড়ানি, সেটাও হচ্ছে। তুমি কনসেন্ট্রেট করতে তোমার ডিফিকাল্টি হচ্ছে, কোনো একটা কাজ করতে তুমি মনোযোগ সহকারে সেই কাজটা করতে পারছো না। মাসেল টেনশন হচ্ছে, তোমার হাত পাতে নিয়ে ব্যথা সৃষ্টি হচ্ছে, একটু আনইজি ফিল করছো, ডিফিকাল্টি ফলিং অ্যাসলিপ অর স্টেইং অ্যাসলিপ, মানে তোমার ঘুমটা তুমি ঠিকঠাক করে, মানে মাঝে মাঝে আতঙ্কে এই ভয়ে তুমি উঠে যাচ্ছ।
তুমি ঠিকঠাক করে ঘুমাতে পারছো না, এবং তোমার ঘুম হচ্ছে না বলে এটা খুব রিলেটেড যে অবশ্যই আর কি মানুষ রেস্ট না পেলে একটা খুব সাধারণভাবে মাথা ধরা বলো, পেট ব্যথা বলো, কিংবা সারা গায়ে একটা অস্থিরতা। যখন আমি জিজ্ঞাসা করছি যে ব্যথাটা ঠিক কোথায়, তুমি সেটাকে ভালো করে এক্সপ্লেন করতে পারছো না, কিন্তু সবসময় তুমি একটা বলছো যে আমার শরীরের মধ্যে একটা অস্বস্তি হচ্ছে, কিংবা আমার শরীরের মধ্যে কিরকম আই এম ফিলিং আ পেন ইন মাই বডি, বাট স্পেসিফিক্যালি আই ক্যানট ডিফাইন হোয়াট পেন ইট ইজ। সো দিজ আর দ্য সিমটমস আর কি জেনারেলাইজ অ্যাংজাইটি ডিসঅর্ডার যারা সাফার করে তাদের মধ্যে এই সিমটমস গুলো we can notice. Okay, now we come to the DSM-5 criteria, মানে কি কি symptoms হচ্ছে under DSM-5 excessive anxiety and worry occurring at least 6 months. এটাও একটা জেনারেলাইজড টার্ম, মানে তোমাদেরকে মনে রাখার জন্য, পরীক্ষায় লেখার জন্য এই টার্মটা মনে করে রাখো যে যে কোনো ডিসঅর্ডার্স এর মধ্যে কিন্তু এটা হুট করে ওয়ান ফাইন নাইট হলো, ওয়ান ফাইন ডে হলো অ্যান্ড ইট ইজ লাইক নর্মাল আফটার দ্য ডে, এটা এরকম হয় না। যেটা হয় সেটা হচ্ছে যে মিনিমাম 6 মাস, এই 6 মাসের কথাটা তোমরা আগের ডিসঅর্ডার্স এ পড়েছো, সেই জন্যই বললাম যে এই টার্মটা মনে রাখো, ইট উইল ফেচ ইউ আ পয়েন্ট আর কি। তো একটা পয়েন্ট নিয়ে তুমি সব জায়গায় লিখে আর কি মার্কস ফেচ করতে পারবে। দ্য ইন্ডিভিজুয়াল ফাইন্ডস ইট ডিফিকাল্ট টু কন্ট্রোল দ্য ওয়ারি, অবশ্যই আনকন্ট্রোলেবল আনম্যানেজেবল হচ্ছে বলেই তো সেটা ডিসঅর্ডারের পর্যায়ে পড়ছে। আমি ভয় তো সবার হচ্ছে, সাপ দেখলে আমিও ভয় পাই, এবার সেই ভয়টা ম্যানেজেবল হচ্ছে না বলেই তো সেটা একটা ডিসঅর্ডারের মধ্যে পড়ে যাচ্ছে, তাই না? তো আনম্যানেজেবল তো বটেই, যে কন্ট্রোল আমি করতে পারছি না। The anxiety or worry are associated with 3 of the following 6 symptoms, মানে এখানে যে 6টা সিমটমস আমি বলবো তার মধ্যে থেকে অ্যাটলিস্ট 3 সিমটমস হতে হবে। কি কি দেখে নাও। রেস্টলেসনেস, অস্থিরতা, আগেরটাতে তুমি দেখেছো ওই ছবিটাতে, ইজিলি ফ্যাটিক হয়ে যাচ্ছে, ক্লান্ত হয়ে যাচ্ছে, ডিফিকাল্টি কনসেন্ট্রেটিং মানে মনোযোগ দিতে পারছে না, ইরিটেবিলিটি সবসময় একটা বিরক্তি ভাব, মাসেল টেনশন মানে সবসময় শরীরের মধ্যে মাসকুলার একটা অস্বস্তি, ব্যথা ব্যথা একটা ভাব, স্লিপ ডিস্টারবেন্সেস মানে আমি ঠিকঠাক করে ঘুমাতে পারছি না। এই সিমটমস গুলোর মধ্যে, এই 6টা সিমটমস এর মধ্যে যদি তোমার 3টে পজিটিভ থাকে, মানে সেই ইন্ডিভিজুয়ালে যদি 3টে পজিটিভ থাকে এবং সেই পজিটিভিটিটা যদি 6 মান্থস ধরে থাকে অ্যাটলিস্ট, তখনই আমি কিন্তু বলবো দ্য পারসন ইজ সাফারিং ফ্রম জিএডি। Okay, the disturbances is not attributable to the physiological effect of a substance. এই পয়েন্টটাও কিন্তু খুব কমন আর কি, যে যেই যে সিমটমস গুলো, মানে এই ভয়ের সিমটম, এই রেস্টলেসনেস এর সিমটম, এই প্যালপিটেশন হওয়া, বুক ধড়ফড় হওয়া সিমটমস গুলো অনেক সময় কিন্তু কোনো ওষুধের সাইড এফেক্ট কিংবা ড্রাগ এবিউজের জন্য কিন্তু হতে পারে। আমাকে এখানে খেয়াল রাখতে হবে যে এখানে এরকম কোনো রিজন আছে না নেই, যদি থাকে তাহলে কিন্তু আমি একে জিএডি বলবো না। উইদাউট এনি মেডিকেশনাল সাইড এফেক্ট অর ড্রাগ অ্যাবিউজ এই সিমটমস গুলো হতে হবে। আচ্ছা, এবার বুঝে নেবো ওয়াই দিস জিএডি, হোয়াট আর দ্য রিজনস বিহাইন্ড দিস জিএডি, সেগুলো ভালো করে বুঝে নেবো। আবারও আসছি সাইকোলজিক্যাল বায়োলজিক্যাল সেই সেম পয়েন্টস। সাইকোলজিক্যালে আসছি, দেখো এখানে সাইকো অ্যানালিটিক ভিউ পয়েন্ট। সাইকো অ্যানালিটিক যখনই আমি বলবো, আমি ফ্রয়েডের কাছে চলে যাব, আমি ইডিগো সুপার ইগোর কাছে বলে যাব, আমি সেই ডাইনামিক্স এর কাছে চলে যাব এবং ইন্টারনাল ফোর্স এর কাছে চলে যাব আর কি। খুব ইজিলি ব্যাপারগুলোকে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, একদম কনফিউজ হবে না। এবং সত্যি কথা কি বলতো, এটা এতটাই একটা ইন্টারেস্টিং জিনিস, যদি এই পয়েন্টগুলো, এই বেসিক পয়েন্টগুলো যদি ধরে নিতে পারো, ইট উইল বি জাস্ট আ কেক ওয়াক ফর ইউ, খুব ইজি হয়ে যাবে। আচ্ছা, এখানে দেখো সাইকোঅ্যানালিটিক ভিউ পয়েন্ট কি বলছে। ফ্রি ফ্লোটিং অ্যাংজাইটি result from an unconscious conflict between ego and id impulses. Uncontrollable and unpredictable aversive events are more stressful. অবশ্যই আগে ক্লাসেও পড়েছি আমাদের ইড মানে দ্য এনিম্যাল ইনস্টিংক্ট, আমার এটা চাই, আমার ওটা চাই, ঠিক একটা বাচ্চার মতন। সে সমাজকে দেখছে না যে কোনটা উচিত চাওয়া কোনটা অনুচিত চাওয়া। আমার মনের মধ্যে অনেক রকম ঘটনা এরকম ঘটে থাকে, আমি আগের ক্লাসেও এক্সপ্লেন করেছি, দেখে নেবে ভিডিও, যেখানে আমি বলেছি যে আমাদের সবার মধ্যেই ওই এনিম্যাল ইনস্টিংক্ট, ওই ইচ্ছা থাকে, আমার এটা ইচ্ছা করছে, ওটা ইচ্ছা করছে, এরকম একটা ইচ্ছার কথা বলা হয়, এবং অনেকগুলো ডিজায়ার, এই ইচ্ছা কামনা বাসনাগুলো যেটা সমাজ মেনে নেয় না,
হ্যাঁ, সুপার ইগো যে নৈতিকতার কথা বলে সে সবসময় বলতে থাকে যে এটা করো না, এটা ভালো নয়, এটা করো না, ওটা ভালো নয়। ইগো সেখানে খুব র্যাশনালি, খুব লজিক্যালি যুক্তি দিয়ে চিন্তা করে কিছুটা সুপার ইগোর কিছুটা ইডের দুজনের কথা শুনে মিলে মিশে একটা ব্যালেন্স ফর্মে তিনজনকে নিয়ে, তাকে নিয়ে, সেই দুজনটাকে নিয়ে চলার চেষ্টা করে, এবং সে ভালো করে চললেই কিন্তু আমরা খুব অ্যাডাপটিভ ওয়েতে, খুব অ্যাডজাস্টেড ওয়েতে আমরা বিহেভ করি। প্রবলেমটা তখনই সৃষ্টি হয় যখন এগুলোর মধ্যে ঝামেলা বাড়ে। মানে এরা যদি মনে করো তিন বন্ধু, ইড ইগো সুপার ইগো তিন বন্ধু একসঙ্গে চলছে, তাই জন্য আমরা খুব ভালো করে বিহেভ করছি, তাই বলে কি তোমার বন্ধুর মধ্যে কি তোমার কি ঝামেলা সৃষ্টি হয় না? এমন কোনো বন্ধুত্ব নেই যাদের মধ্যে ঝগড়া হয়নি আজ পর্যন্ত। তো এখানেও ওদের মধ্যে যখন ওই কনফ্লিক্টটা তৈরি হয়, তখনই কিন্তু আহ এই ম্যাল অ্যাডাপটিভ বিহেভিয়ার গুলো সৃষ্টি হয়। আচ্ছা, এবং তারপরেই হচ্ছে তোমার অনেক সময় আহ এর সাথে সাথে কিছু কিছু যেটা আমি বললাম যে এমন কোনো সিচুয়েশন আমাদের লাইফে অ্যারাইজ হয় যেটাকে আমরা হয়তো প্রেডিক্ট করতে পারিনি যে আমার একটা এরকম সিচুয়েশন আসতে পারে, কিংবা আমার সেটার উপর কোনো কন্ট্রোল নেই, এরকম অ্যাভার্সিভ, বেসিক্যালি এই সিচুয়েশন গুলো খুব অ্যাভার্সিভ হতে হবে, নেগেটিভ হতে হবে, যার ফলে কিনা আমার অ্যাডজাস্টমেন্টের প্রবলেম হবে। তো এটার সঙ্গে যদি ওই ইডিগো কনফ্লিক্টের সঙ্গে যদি আমার এই অ্যাভার্সিভ ইভেন্টস গুলো তৈরি হয়, তখন কিন্তু আমার সিচুয়েশনটা আরো স্ট্রেসফুল হয়ে যায়, এবং তার ফলে কিন্তু সম্ভাবনা দেখা দেয় জিএডি। বায়োলজিক্যাল কজাল ফ্যাক্টরস, এখানেও জেনেটিক ফ্যাক্টরস আছে, মানে এমন কোনো রোগ তো নেই, সেটা সাইকোলজিক্যাল হোক, ফিজিক্যাল রোগ, ডাক্তারের কাছে গেছে গিয়ে তো ডাক্তার জিজ্ঞাসা করে ফ্যামিলি হেরিডিটিতে আছে কিনা। তো এখানেও কিন্তু তোমাদেরকে মনে রাখার জন্য আমি বলে দিচ্ছি যে এখানেও কিন্তু বায়োলজিক্যাল ফ্যাক্টর, যেহেতু বললাম সাইকোলজিক্যাল বায়োলজিক্যাল ফ্যাক্টরস তো আছেই, বায়োলজিক্যাল ফ্যাক্টরসে তোমাদের দুটো সব জায়গায় তোমরা কমন তোমরা লিখতে পারো। একটা হচ্ছে যে হেরিডিটারি, জেনেটিক্যালি ক্যারিড হয়, সেটা যে কোনো ধরনের রোগ হোক না কেন, সাইকোলজিক্যাল ডিসঅর্ডারও যদি ফ্যামিলি হিস্ট্রিতে থাকে তাহলে তার প্রবাবিলিটি বেড়ে যায় যে সেটা ট্রান্সফার হবে, সেই সিমটমস গুলো হলেও আসতে পারে নেক্সট জেনারেশনে। আরেকটা হচ্ছে তোমাদের এই নিউরো ট্রান্সমিটার প্রচন্ড ভাবে তো আমাদের ইমোশনস গুলোকে রেগুলেট করে। তো এখানেও নিউরো ট্রান্সমিটার কোনো যদি অ্যাবনর্মালিটি থাকে, এইখানটা অ্যাবনর্মালিটিস দেখা গেছে গাবা আর এসিটিএইচে, নিউরো হরমোন। তো এইটা তোমরা মনে রাখবে। এবার দেখো, যখন আমরা বুঝে গেলাম যে রিজনস বিহাইন্ড জিএডি, তার ফলে আমরা এটাকে ম্যানেজ করাটাও আমাদের ইজি হবে। এবার কিভাবে এটাকে ম্যানেজ করা হয় জিএডি? প্রথমেই অ্যান্টি ডিপ্রেসেন্ট মেডিকেশনস যদি কারো লাগে, খুব সিভিয়ার যদি এই অ্যাংজাইটিটা হয়ে যায়, ইন জেনারেল এভরি সিচুয়েশনে, কোনো পরিস্থিতিতেই সে সামলাতে পারছে না নিজেকে এবং আশেপাশের পরিবেশকে, সে সত্যি খুব প্রবলেমে ফেলছে আর কি, তার আশেপাশের কাছের মানুষরা সত্যি ভাবছে যে সিচুয়েশনটা ম্যানেজ করা উচিত। তো এবং সেই ব্যক্তিও যখন সাফার করে, সে প্রচন্ড, আগেই বললাম যে সে খুব ডিপ্রেসড হয়ে যায়, যেহেতু সে নিজেও জানে না যে আমি কিভাবে ওই পরিস্থিতিকে ট্যাকেল করব ইন জেনারেলি, এবং কোনো কিছুই সবকিছুতেই যেন মনে হয় যেন যেহেতু সে ভালো করে অ্যাডজাস্ট করতে পারছে না নিজের সিচুয়েশনের সঙ্গে, সেই জন্য নিজেকে খুব ইনকেপেবল, মানে অপারক মনে করে, এবং সেখান থেকে কিন্তু তার মধ্যে একটা অবসাদের সৃষ্টি হলেও হতে পারে, এবং সেটা যদি হয় তখন তাকে অ্যান্টি ডিপ্রেসিভস দেওয়া হয়। তাছাড়া আর কি, তাছাড়া নয়, সবচেয়ে মেনলি থেরাপিস দিয়েই অ্যাপ্রোচ শুরু করা হয় কগনিটিভ বিহেভিয়ার থেরাপি। কগনিটিভ বিহেভিয়ার থেরাপি কি, থেরাপিউটিক ক্লাসে তোমরা দেখে নেবে, বলা হয়েছে খুব সুন্দর করে। তো বিহেভিয়ার থেরাপি, কগনিটিভ বিহেভিয়ার থেরাপি অ্যাপ্রোচেস, এবং কোথাও কোথাও ডিপ্রেশনের মধ্যে যদি ক্লায়েন্ট চলে যায়, পেশেন্ট চলে যায়, সাফার করে, তখন অ্যান্টি ডিপ্রেসেন্টস দেওয়া হয়। এবং তাছাড়াও তুমি যদি একটা খুব সুন্দর হ্যাবিটের মধ্যে থাকো, অনেক সময় আমাদের যোগা এবং মেডিটেশন রিল্যাক্সেশন থেরাপির কাজ করে, নিজেকে শান্ত করার। আমরা যখন ফ্রম ইনসাইড যখন আমরা খুব রিল্যাক্স ফিল করি, তখন কিন্তু আমরা নিজেকে কন্ট্রোল করতে শিখি। কন্ট্রোলটা কিভাবে বলো তো? মনে করো কোনো একটা সিচুয়েশনের প্রতি সবাই তো রিয়াক্ট তো করে, এবং তুমি যদি এর মধ্যে দিয়ে থাকো, তুমি কিন্তু খুব তোমার এই রিয়াকশন প্রসেসটা কিন্তু স্লো হয়ে যাবে। স্লো মানে হচ্ছে ইউ উইল টেক টাইম টু রিয়াক্ট, অ্যান্ড ওয়েন ইউ আর টেকিং টাইম টু রিয়াক্ট, তুমি যখন সময় নিচ্ছ,
প্রতিক্রিয়া জানানোর, কোনো একটা উদ্দীপকের প্রতি তুমি ভাবছো কোনটা আমার উচিত প্রতিক্রিয়া হবে, কোনটা আমার অনুচিত প্রতিক্রিয়া হবে, এবং তুমি কিন্তু একটু সময় নিয়ে কিন্তু তুমি সঠিক প্রতিক্রিয়াটা বেছে নেবে। এবং এটা খুব তুমি যদি যোগা আর মেডিটেশনের মধ্যে থাকো, এটা কিন্তু দেখবে তোমার আস্তে আস্তে হ্যাবিটের মধ্যে চলে এসছে, এবং ধীরে ধীরে তুমি কিন্তু মানে তোমার তুমি যদি সঠিকভাবে সিচুয়েশনের প্রতি, কোনো একটা মানুষের প্রতি রিয়াক্ট করো, তাহলে খুব স্বাভাবিকভাবেই কিন্তু তোমার পরিস্থিতিটা খুব ব্যালেন্সড হয়ে যাবে। মানে তোমার লোকের সঙ্গে তো কোনো ঝামেলা হবে না। তুমি একটু বেসামাল কথা বললেই, তুমি একটু অন্যরকম ভাবে রিয়াক্ট করলেই তো তোমার তখন অশান্তি সৃষ্টি হবে, ঝামেলা সৃষ্টি হবে মানুষের সঙ্গে। কিন্তু এর ফলে তো হচ্ছে না। অতএব তোমার যখন আশেপাশের পরিবেশটা খুব সুন্দর ব্যালেন্সলি তুমি ম্যানেজ করতে পারবে, তাহলে তো তোমার হয়েই গেল খুব সুন্দরভাবে তোমার একটা ব্যালেন্স বিহেভিয়ার তুমি দেখাচ্ছ, তোমার কোনো ম্যালাডাপটিভনেস নেই তার মধ্যে। তো দিস ওয়ে উই ক্যান ম্যানেজ জিএডি। আচ্ছা, এবার নেক্সট টপিকে আমরা আসছি। আজকে দুটো টপিক ডিসকাস করব বলেছিলাম। ফার্স্ট টপিক অ্যাংজাইটি ডিসঅর্ডার্স হয়ে গেল। আশা করি খুব ভালো করে বুঝেছো। যেখানে যেখানে অসুবিধা হবে আবার ভিডিও রিমাইন্ড করে দেখে নেবে। আমরা নেক্সট টপিকে চলে আসছি তাড়াতাড়ি। অবসেসিভ কম্পালসিভ অ্যান্ড রিলেটেড ডিসঅর্ডার। অবসেসিভ কম্পালসিভ দুটো ওয়ার্ড আছে এর মধ্যে, একটা হচ্ছে অবসেশন, একটা হচ্ছে কম্পালশন। ঠিক আছে, এর মধ্যে আমরা তিন ভাবে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারসকে ক্লাসিফাই করতে পারি। প্রথমটা হচ্ছে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, যেটাকে আমরা ওসিডি বলি, এবং ওসিডির অনেক সময় ফুল ফর্ম আসে। আগেও বলেছি যে সেরকম ফুল ফর্ম এলে কিন্তু তোমরা ইংলিশে লিখবে, যারা বাংলা ভার্সন দেখছো এখানে। বডি ডিসমরফিক ডিসঅর্ডার সেকেন্ড, এবং থার্ড আমরা দেখবো হোর্ডিং ডিসঅর্ডার। ওকে, let's come to obsessive compulsive disorder. অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারে যেটা হয় সেটা হচ্ছে occurrence of both obsessive thoughts and compulsive behaviors performed in an attempt to neutralize such thoughts. বেসিক্যালি এখানটা হচ্ছে অবসেশন ইজ আমার এমন কিছু থট মাথার মধ্যে আসছে যেটা আমি জানি আসা উচিত নয়, কিন্তু তবুও আসছে। ওকে, সেকেন্ডলি সেই থটটাকে বন্ধ করার জন্য আমার আচরণের মধ্যে আমি কিছু বিহেভিয়ার আনছি, যে আচরণগুলো আমি করেই চলেছি, দ্যাট ইজ কম্পালসিভ। ওকে, তো দুটো পয়েন্ট আছে। অবসেশন এই মাত্র বললাম, আর persistent and recurrent intrusive thoughts, images or impulses that are experienced as disturbing, inappropriate and uncontrollable, মানে এমন কিছু চিন্তা যেন একদম ফোর্সফুলি আমার মাথার মধ্যে ঢুকে যাচ্ছে, যেটা আমি দরজা বন্ধ করে তাকে বাইরে করতে পারছি না, মাথার দরজা বন্ধ করে, যেটা কিনা বেশ ডিস্টার্ব করছে আমাকে, ডিস্টার্বিং এবং ইনঅ্যাপ্রোপ্রিয়েট, মানে কোনো যুক্তি নেই তার, চলে আসছে, এবং আমি সেটাকে কিছুতেই তাকে আমি কিন্তু দরজা বন্ধ করে ঠেলে দিয়ে বাইরে পাঠাতে পারছি না। এবং তার ফলে কি হচ্ছে, compulsions involve overt repetitive behaviors, এই যে বললাম বারবার করে বিহেভিয়ারটা করছো, রিপিটেটিভ বিহেভিয়ার্স দ্যাট আর পারফর্ম, মানে তুমি করছো অ্যাজ লেন্দি রিচুয়ালস। মানে কি কি বিহেভিয়ার হতে পারে? ফর এক্সাম্পল, জামা কাপড় কাচ্ছে কেউ, বারবার করে কেউ কিছু চেক করছে, সব কিছু সাজিয়ে গুছিয়ে রাখছে, তো এইভাবে একটা লেন্দি রিচুয়ালস, মানে করতেই থাকে। ঠিক আছে, ফর এক্সাম্পল মনে করো এরকম একটা অবসেশন হতে পারে যে ইস আমার হাতটা এঁঠো, কিংবা আমার নোংরা, আরে এখানটা পরিষ্কার তো, আমি সিটে বসবো, কিংবা যেরকম সিনেমা হলে গিয়ে ঠিকঠাক করে পরিষ্কার করা হয়েছে আগের যে শোটা হলো তারপরে, কিংবা কোনো একটা পাবলিক প্লেসে গেলে এই ঠিকঠাক করে ক্লিন হয়ে, তার ফলে কিন্তু সবসময় তোমার মধ্যে একটা থট আছে, এই এখানটা নোংরা, ওখানটা নোংরা, এই হাতটা খাবো, এই খাবারটা কিভাবে কোন জলে রান্না করলো কে জানে। অনেকেই কিন্তু এটা ভাবো, আবারও বলছি, যাদের এই ভাবনাটা 24 আওয়ার্স ধরে যতক্ষণ জেগে আছে ততক্ষণ হচ্ছে, এবং এই ভাবনাটাকে, এই থটটাকে, ওই অবসেশনটাকে দূর করার জন্য এবার তুমি কি করছো, যাই পাচ্ছ তুমি পরিষ্কার করছো। এবার ঠিক আছে, একটু একটু পরিষ্কার, হাত ধোয়া, ইটস ওকে। দিনে 500 বার হাত ধোয়া ইজ
নট ওকে। হাত দিয়ে রক্ত বেরিয়ে যায় তখনও তারা থামে না হাত ধোয়া, তো দ্যাট ইজ অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। তফাৎটা বোঝা গেল নর্মাল মানুষ আর অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারে যারা সাফারার তাদের মধ্যে। চলো এবার দেখো, একটা টাইমে না ওসিডি অ্যাংজাইটি ডিসঅর্ডারের আন্ডারে রাখা হতো, সেখান থেকে DSM-5 ওসিডি কেও আলাদা করে দিয়েছে অ্যাংজাইটি ডিসঅর্ডার থেকে। একটা টাইমে ভাবা হতো যে ভয়ের সঙ্গে অ্যাংজাইটির সঙ্গে কোথাও না কোথাও ওসিডি রিলেটেড, সেরকম ভাবে পিটিএসডি কেও আলাদা করে দেওয়া হয়েছে। একটা সময় পিটিএসডিও ছিল। পিটিএসডি তোমাদের সিলেবাসে নেই, তাও একটু হালকা করে বলে দিই। পিটিএসডির ফুল ফর্ম হচ্ছে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার। লাইফে কোনো একটা ট্রমা যদি কোনো একটা ইন্ডিভিজুয়ালের ঘটে যায়, অনেকেরই সেরকম ঘটে, ব্যাড পরিস্থিতি আসে, কিন্তু কেউ কেউ ঘুরে দাঁড়াতে পারে, কেউ কেউ ওই ট্রমাটাকে নিয়েই থাকে এবং তার ফলে নানা রকম সিমটমস সৃষ্টি হয়, তার ফলে একটা ডিসঅর্ডারের নাম দেওয়া হয়। তো পিটিএসডি হচ্ছে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, এবং পিটিএসডি এবং ওসিডি একটা টাইমে অ্যাংজাইটি ডিসঅর্ডারের মধ্যে ছিল, এখন তাদেরকে আলাদা করে দেওয়া হয়েছে। ওসিডি একটা ডিফারেন্ট ক্যাটাগরি, তার কারণ ওসিডি যে সবসময় একটা অ্যাংজাইটির সঙ্গে রিলেটেড তা কিন্তু নয়। মানে আলাদা করার কারণটা হচ্ছে যে ওসিডি অ্যাংজাইটি ইজ নট জেনারেলি ইউজড অ্যাজ দ্য ইন্ডিকেটর অফ ওসিডি সিভিয়ারিটি। অনেক সময় অনেক মানুষের এমন অবসেশন থাকে যেন সবকিছু সিমেট্রি, এখানটা দেখো এক্সাম্পল হিসেবে সব সিমেট্রি রিলেটেড অবসেশন কম্পালসন। মনে করো কোনো পার্সন থাকে যে সবকিছুই যেন তার ইউনিফর্ম থাকতে হবে। খুব আলাদা একটা ইজি এক্সাম্পল দিচ্ছি, অনেক মানুষ যেরকম সবকিছুই জোড়া জোড়াতে করবে, 2 ডিজিটে করবে, নাহলে 4 ডিজিটে করবে, নাহলে 8 ডিজিটে করবে, অড নাম্বারে কোনো কিছু করবে না। তো এটার জন্য তো এটা একটা প্যাটার্নটা এক্সেসিভ হয়ে গেলে সেটা ডিসঅর্ডারের আন্ডারে পড়বে, কিন্তু এটার জন্য তো কোনো অ্যাংজাইটি কাজ করছে না, কোনো ভয় কাজ করছে না। তো এই জন্যই ওসিডি কে অ্যাংজাইটি ডিসঅর্ডার থেকে আলাদা করে দেওয়া হয়েছে। আচ্ছা, এবার আমরা জানবো DSM-5 আন্ডারে ওসিডির কি কি ক্রাইটেরিয়া। সবার প্রথমে হচ্ছে প্রেজেন্স অফ অবসেশন, কম্পালশন অর বোথ। অবসেশন থাকবে, কম্পালশন থাকবে, কিংবা দুটোই থাকতে হবে। দ্য অবসেশন অর কম্পালশন আর টাইম কনজিউমিং, মানে তোমার সাধারণ যা কাজ দিনে সেইটাকে প্রভাবিত করছে, নেগেটিভলি এফেক্ট করছে, তুমি আদার কাজ করতে পারছো না যেটা তোমার করা দরকার। ডিউ টু দিস ডিসঅর্ডার মানে টাইম কনজিউমিং, দ্য অবসেসিভ কম্পালসিভ সিমটমস আর নট অ্যাট্রিবিউটেবল টু দ্য ফিজিওলজিক্যাল এফেক্ট অফ আ সাবস্টেন্স। আবার করে ওই রিজনটা যেটা আগেও তোমরা পড়েছো, যে সিমটমস গুলো কিন্তু কোনো ড্রাগ অ্যাবিউজ কিংবা কোনো মেডিসিনের সাইড এফেক্টে হবে না। হ্যাঁ, এখানে একটা ছবি দেখো, আমি 1 2 3 4 বলে লেখা আছে, ইট উইল গো অন টু লাইক 500 600 টাইমস, এবং যে এরকম একটা সিচুয়েশনে ভোগে সে কিন্তু সারাক্ষণ ধরে, আমি একটা নিজের পার্সোনাল এক্সাম্পল বলছি, আমাদের হস্টেলে একটি মেয়ে ছিল, সে ওসিডি, সে কিন্তু জুওলজি টপার ছিল, কিন্তু তা সত্ত্বেও তার মধ্যে ওসিডি ছিল। সে শীতকালে লেপ পর্যন্ত কেচে দিত। তো আই হ্যাভ সিন সাচ মানে পিপল অ্যারাউন্ড। এবং তোমরা যখন অনেক সময় এরকম হচ্ছে, আমি জানি নতুন নতুন ডিসঅর্ডার গুলো পড়ছো, সাইকোলজি একেতেই নতুন একটা সাবজেক্ট, তার মধ্যে এরকম একটা পড়ছো, অনেক সময় ভাবতেই পারো আচ্ছা এটা কি হয়, আচ্ছা ওটা কি সম্ভব। অনেক সময় এরকম ভাবে, অনেক সময় রিলেটও করছে যে আচ্ছা আমারও তো এরকম হয়, আর উল্টোটাও অনেক সময় ভাবো যে আচ্ছা এরকম কি হতে পারে, কিন্তু ট্রাস্ট মি, এটা হয়। তো পরবর্তী ক্ষেত্রে যখন হায়ার স্টাডিজ করবে সাইকোলজি, যদি তোমাদের মধ্যে নাও কেউ, যখন মাস্টার্স লেভেলে যাবে, আরো হায়ার স্ট্যান্ডার্ড যাবে, তখন কিন্তু এইসব লাইভ এক্সাম্পল তোমরা দেখবে, মানে তোমাদেরকে নিয়ে যাওয়া হবে ওয়ার্কশপে, ওরিয়েন্টেশনে, তখন তোমরা দেখতে পাবে। ওকে, আচ্ছা চলো এবার বুঝে নি কেন হচ্ছে ওসিডি। ওসিডি সাইকোলজিক্যাল কজাল ফ্যাক্টরস এর মধ্যে কি বলছে, ওসিডি লার্ন বিহেভিয়ার বলছে। এখানেও কিন্তু সেই ক্লাসিক্যাল কন্ডিশনিং, সেই অ্যাসোসিয়েশনের খেলা, সেই নিউট্রাল স্টিমুলাসের খেলা যার সঙ্গে অ্যাসোসিয়েটেড হচ্ছে। নিউট্রাল স্টিমুলি বিকাম অ্যাসোসিয়েটেড উইথ ফ্রাইটনিং থটস অর এক্সপিরিয়েন্স থ্রু ক্লাসিক্যাল কন্ডিশনিং, মানে আমার কোনো ভয়ের কোনো চিন্তার সঙ্গে কোনো নিরপেক্ষ উদ্দীপক
একসঙ্গে তাদের মধ্যে কানেক্টিভিটি হয়ে যাচ্ছে, এবং যেই উদ্দীপকের প্রতি, যে সিচুয়েশনের প্রতি আমার সেইভাবে রিয়াক্ট করার কথা নয়, সেই নিউট্রাল স্টিমুলাসের প্রতি কন্ডিশনিং হওয়ার ফলে আমি ওভাবে আচরণ করছি। হ্যাঁ, যেরকম স্ক্যারি আইডিয়া অফ কন্টামিনেশন, যেরকম এরকম একটা অ্যাংজাইটি হতে পারে যেখানে সবকিছুই যেন দূষিত, নোংরা, এরকম একটা থটস আমার মাথার মধ্যে আসছে ডিউ টু দ্য অ্যাসোসিয়েশন উইথ দ্য নিউট্রাল স্টিমুলাস। ওকে, আচ্ছা, এবার কগনিটিভ ক্যাজুয়াল ফ্যাক্টরস দেখো এর মধ্যে। এটা খুব ইন্টারেস্টিং একটা টার্ম আর কি। কুইক, ডোন্ট থিঙ্ক অ্যাবাউট আ হোয়াইট বিয়ার। জলদি সাদা ভালুকটার দিকে চিন্তা করো না। এই কুইক ডোন্ট থিঙ্ক অ্যাবাউট আ হোয়াইট বিয়ার মানেটা হচ্ছে, এটা সাইকোলজিক্যাল টার্ম, খুব মনে রাখো ব্যাপারটা, খুব ইন্টারেস্টিং। তার মানে হচ্ছে যে আমাদের একটা প্রবণতা আছে, যেটা মানা করা হয় ওটাই আমরা করার ইচ্ছা প্রকাশ করি। কিংবা মনে করো রাস্তা দিয়ে যাচ্ছ, অনেক সময় এমন কোনো সিচুয়েশন, দৃশ্য যেটা অপ্রীতিকর, তোমার সঙ্গে তোমার বন্ধু যাচ্ছে কিংবা মা বাবা যাচ্ছে, হয়তো সে দেখলো, তুমি যাতে সেই অপ্রীতিকর দৃশ্যটার দিকে না তাকাও, তার জন্য তোমাকে একটু আগে বলে, এই ওইদিকে তাকাস না, তখনই তুমি কি করবে? ওইদিকে তাকাবে। এটাই হচ্ছে যে মানুষের প্রবণতা থাকে, যে এইটা আমি মানা করছি, ওইখানটা কেন মানা করছি, মানে ভেতরে একটা কোথাও একটা ওয়ার্কিং চলে যে আচ্ছা ও করছে মানে কিছু একটা আছে, মানে সঙ্গে সঙ্গে এত ফাস্ট। এটাই হচ্ছে কগনিটিভ কজাল ফ্যাক্টর, কুইক ডোন্ট থিঙ্ক অ্যাবাউট আ হোয়াইট বিয়ার। মানে এইখানটা যেটা, এই যে অবসেসিভ থটস গুলো, আমি চাইছি না এটা আসুক, কিন্তু বারে বারে সেটা আসছে, মানে আমি তো সেটাকে অ্যাভয়েড করার জন্যই আমি তারপরে কম্পালসিভ বিহেভিয়ারে ওই আচরণগুলো রিপিটেটিভ যেটা হচ্ছে সেখানে আমি চলে যাচ্ছি। আমি জানি যে ওই যে থটস গুলো আছে ওটা ইররেশনাল, ওটা কোনো লজিক নেই, ওটা আমাকে কষ্ট দিচ্ছে, ইরিটেট করছে, ডিস্টার্ব করছে, এবং আমি জানি যে ওই আচরণগুলো ঠিকঠাক নয়, কিন্তু তাও আমি ওটাকে বাধা দিতে পারছি না। এবং এখানটাই কগনিটিভ ক্যাজুয়াল ফ্যাক্টরস বলছে যে যেটা আমরা চাইছি না সেটাই যেন বারে বারে আমাদের কাছে আসছে। হ্যাঁ, বায়োলজিক্যাল কজাল ফ্যাক্টরস, এখানে আবারও তোমরা সেরকম ভাবে লিখবে, জেনেটিক একটা রিজন তো থাকেই, হেরিডিটারি, আর একটা হচ্ছে ব্রেন অ্যাবনর্মালিটিস। এখানে দেখা গেছে বেসাল গ্যাংলিয়ার অ্যাবনর্মালিটিস ওসিডির ক্ষেত্রে, এবং নিউরোট্রান্সমিটার অ্যাবনর্মালিটি, যেটাও খুব কমন বায়োলজিক্যাল রিজনের মধ্যে, জেনেটিক নিউরোট্রান্সমিটার কথা বলেইছি। এইখানটা কোন কোন নিউরোট্রান্সমিটার অ্যাবনর্মালিটিস দেখতে পাওয়া যায়? সেরোটোনিন, ডোপামিন আর গামা। ওকে ওকে, নাও হাউ টু ম্যানেজ, কিভাবে আমরা ম্যানেজ করবো ওসিডি? সেম বিহেভিয়ারাল অ্যান্ড কগনিটিভ বিহেভিয়ার ট্রিটমেন্টস, খুব ইম্পর্টেন্ট। বিহেভিয়ার থেরাপি, কগনিটিভ বিহেভিয়ার থেরাপি এত অ্যাপ্লিকেবল এই ডিসঅর্ডারস এর জন্য। এবং এখানে এক্সপোজার অ্যান্ড রেসপন্স প্রিভেনশন। এক্সপোজার মানে হচ্ছে তোমার ওই স্টিমুলাস যার প্রতি তুমি এরকম ভাবে ইররেশনাল থটস হচ্ছে, তুমি এভাবে রিয়াক্ট করছো, ইলজিক্যাল, আউট অফ দ্য প্রপোর্শন, সেরকম একটা সিচুয়েশনে তোমাকে রেখে দেওয়া হয়ে তারপরে তুমি যে রেসপন্স গুলো করতে আগে, সেটা তো ম্যালঅ্যাডাপটিভ রেসপন্স। সেই রেসপন্স গুলোকে এবার প্রিভেন্ট করা হচ্ছে, আটকানো হচ্ছে। থেরাপিস্ট নানা রকম পদ্ধতি তোমাকে বলে দিচ্ছে, তার ফলে সেগুলো শুনে, সেগুলো ফলো করে তুমি আস্তে আস্তে সেগুলোকে প্রিভেন্ট করার চেষ্টা করছো। এবং এটাকে যখন তুমি রিপিট করছো, তুমি আস্তে আস্তে শিখে যাচ্ছ যে আমি এইভাবে আচরণ করব না, আমি অন্যরকম ভাবে আচরণ করব। লার্নিং থিওরিস্টরা কি বলে, বিহেভিয়ার থেরাপি থিওরিস্টরা কি বলে, কোনো ভালো জিনিস যদি আমরা শিখি, আমরা কিন্তু খারাপ জিনিসটাও শিখি, এবং খারাপ জিনিসটা যেরকম লার্ন করা যায় সেরকম কিন্তু আনলার্নও করা যায়। তো এইখানটা রেসপন্স প্রিভেনশন করে কিন্তু বেসিক্যালি দ্য ম্যালঅ্যাডাপটিভ বিহেভিয়ার, মানে দ্য ওয়ে অফ রিয়াক্টিং which is not appropriate, the inappropriate way of reacting টাকে প্রিভেন্ট করা হচ্ছে কিংবা বন্ধ করা হচ্ছে। নেক্সট, মেডিকেশন দ্যাট এফেক্ট সেরোটোনিন সিস্টেম। সেরোটোনিনের মধ্যে যদি কোনো গন্ডগোল হয়, ইমব্যালেন্সেস হয়, কোনো ক্ষেত্রে মেডিকেশন দেওয়া হয় যদি সেটা অতিরিক্ত মাত্রায় আনম্যানেজেবল হয়ে যায়। কিন্তু সবার প্রথমে কিন্তু থেরাপিস্ট দিয়েই ঠিক করা হয়। অনেক সময় মেডিকেশনস এর মানে সাইকিয়াট্রিস্টরাই বলে থাকেন যে মেডিসিনস এর অনেক সময় সাইড এফেক্টস হতে পারে, এবং ঠিকঠাক করে যে
প্রত্যেকটা মেডিসিন যে ওই ডিসঅর্ডার্স গুলোকেই ঠিকঠাক করছে। অনেক রকম এক্সপেরিমেন্ট এখনো হয়ে যাচ্ছে, বেসিক্যালি সাইড এফেক্টস এর জন্যই আর কি। নানা রকম মেডিকেশনস রিলেটেড টু দিস সাইকোলজিক্যাল ডিসঅর্ডার্স আর অ্যাভয়েডেড প্রাইমারিলি। সবার প্রথমে থেরাপিস দেওয়া হয়, তারপরে যদি অনেকটা আনম্যানেজেবল হয় অনেক সময় থেরাপি গ্রহণ করার জন্য কিন্তু একটা প্রপার স্টেটে আসতে হয় পেশেন্টকে। ওসিডি রিলেটেড ডিসঅর্ডার এবার একটা খুব ইন্টারেস্টিং ডিসঅর্ডারে আসছি, বডি ডিসমরফিক ডিসঅর্ডার। নামেই বুঝতে পারছো বডি, তার শেপ সাইজ নিয়ে কিছু একটা ডিসমরফিক রিলেটেড। বিডিডি এটাকে শর্টে বলে। পিপল উইথ বিডিডি আর অবসেসড with some perceived or imagined flaws in their appearance to the point they firmly believe that they are ugly, checking their appearance in the mirror excessively or hiding repairing the perceived flaws. ছবিটা দিকে তাকাও, একটি মেয়ে, সে নিজে এরকম, সে আয়নাতে নিজেকে এরকম দেখছে, মানে কোথাও না কোথাও তার বডিতে কিছু না কিছু খুঁত সে দেখতে পাচ্ছে, যেটা কিনা বাইরে লোকেদের কাছে সেটা একদমই আননোটিসেবল। এবং সবসময় সে চিন্তা করছে আই এম নট পারফেক্ট, আই এম আগলি, এবং আমার মধ্যে কোনো খুঁত আছে। এবং তার ফলে এই যে এটা ওসিডির আন্ডারে রাখা হয়েছে তার কারণেই হচ্ছে, ইনিশিয়ালি ইট ওয়াজ আ সোম্যাটোফর্ম ডিসঅর্ডার। সোম্যাটোফর্ম ডিসঅর্ডারের উপরে, সোম্যাটিক ডিসঅর্ডারের সম্পর্কে অলরেডি তোমরা ক্লাস করেছো, সোমা বডি রিলেটেড ডিসঅর্ডার। এটা ইনিশিয়ালি বিডিডিটা সোম্যাটোফর্ম ডিসঅর্ডারের আন্ডারে রাখা ছিল, কিন্তু এই যে এই থটস গুলো যে কন্টিনিউয়াসলি তারা চিন্তা করছে যে তারা আগলি, তারা ঠিকঠাক নয়, তারা প্রেজেন্টেবল নয়, এবং তার ফলে তারা যে রিপিটেড বিহেভিয়ার গুলো করছে, সবসময় নিজেকে মিররে দেখছে যে ঠিকঠাক তাকে লাগছে কিনা, কিংবা সবসময় সে যে খুঁতগুলো সে দেখতে পাচ্ছে সেটাকে নানা রকম ভাবে হাইড করার চেষ্টা করছে। মানে গালে যদি একটা ফোড়া হয়, একটা পিম্পল হয়, চুল দিয়ে সারাক্ষণ ধরে ঢাকার চেষ্টা করছে। তো এই সব বিহেভিয়ারের জন্যই এটাকে ওসিডি রিলেটেড বিহেভিয়ার ক্যাটাগরিতে আনা হয়েছে, বডি ডিসমরফিক ডিসঅর্ডার। তো ইটস আ ভেরি ইন্টারেস্টিং ডিসঅর্ডার। আর এটা কারেন্টলি এই সিচুয়েশনে, এই পরিস্থিতিতে, আমাদের সামাজিক পরিস্থিতির কথা বলছি, এখানটা কিন্তু প্রচন্ড ভাবে প্রযোজ্য। আমি কি বলতে চাইছি, আমি ইনস্টাগ্রামেবল অ্যাটিটিউডের কথা বলতে চাইছি। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, যেখানে ফিল্টারিং সব সময়, ছবিটা ঠিকঠাক হয়নি, এটাকে ফিল্টার করো, এটাকে এডিট করো, এটাকে এখান থেকে ক্রপ করো, ওখান থেকে ক্রপ করো, যাতে আমি পারফেক্ট পিকচার, পারফেক্ট লাগি অ্যাজ আ মডেল, অ্যাজ আ কুইন, এরকম একটা নেচার ম্যাক্সিমাম মানুষেরই হয়ে গেছে। ওকে, চলো লেটস গেট ব্যাক টু the DSM-5 criteria of BDD কি বলছে দেখো। Preoccupation with one or more perceived defects in physical appearance that are not observable or appear slight to others, মানে এমন কিছু তোমার ডিফেক্টস যেটা তুমি পারসিভ করছো, নিজেকে দেখছো, যেটা কিনা লক্ষণীয় নয়, অবজার্ভ করতে পারছো না, কিংবা অবজার্ভ করলে দ্যাট ইজ সামথিং ভেরি মাইনিউট, আননোটিসেবল, মানে লক্ষ্য করার মতনই নয়। ঠিক আছে, এখানেও বলে রাখি সবাই তো আর পারফেক্ট নয়। এবং এটা খুব অদ্ভুত একটা জিনিস যে ইনপারফেকশনের মধ্যেই মানুষকে এত সুন্দর লাগে। অ্যাকসেপ্ট করাটা, যখনই পারফেক্ট হয়ে যাব তখনই আমি প্লাস্টিক লাগবো। তো প্লাস্টিক আর রিয়েলের মধ্যে একটা তফাৎ আছে, এবং মানুষের ছোটখাটো খুঁত এবং ছোটখাটো ভালো জিনিস মিলিয়েই মানুষ পরিপূর্ণ, কমপ্লিটনেস। ওকে, তো এইখানটা দেখো, at some point during the course of the disorder the individual has performed repetitive behaviors. কেন এটা OCD রিলেটেড ডিসঅর্ডার? কেন? তার কারণ সে রিপিটেটিভ বিহেভিয়ার করছে, তার যে পারসিভ ফ্লস গুলো, যে খুঁত গুলো সে লক্ষ্য করছে, সেটার জন্যই বারবার করে সে মিরর চেক করছে, মানে আয়নার সামনে নিজেকে দেখছে সে ঠিকঠাক লাগছে কিনা, কিংবা এক্সেসিভ গ্রুম করছে নিজেকে অতিরিক্ত, মানে তার স্কিনে যদি কোনো র্যাশ বেরোয়, সে সারাক্ষণ ধরে চন্দন, মুলতানি মাটি, হেনা তেনা, নিম পাতা লাগিয়ে চলেছে, মানে কন্টিনিউয়াসলি। ওকে, the preoccupation causes clinically significant distress in social, occupation or other important areas of functioning. অবশ্যই ডিসঅর্ডারের লেভেলটা ঠিক এমনই হতে হবে, তখনই আমরা একটা বিহেভিয়ারকে ডিসঅর্ডার বলে ট্যাগ করব, যখন আমার রেগুলার লাইফ হ্যাম্পার হচ্ছে, আমার পার্সোনাল লাইফ, আমার অকুপেশনাল লাইফ, আমার সোশ্যাল লাইফ, প্রত্যেকটা ক্ষেত্রে, সমাজে,
আমার নিজের বাড়িতে, আমার নিজের কাজের ক্ষেত্রে ডিসফাংশন কিংবা ঠিকঠাক ভাবে আমার আচরণ করতে সমস্যার সৃষ্টি হচ্ছে। এই যে আমি আগেই বললাম বিডিডি ইজ নো লঙ্গার আ সোমাটোফর্ম ডিসঅর্ডার। কেন সোমাটোফর্ম থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে? আগে সোমাটোফর্ম ডিসঅর্ডার বলা হতো যেহেতু এটা বডি রিলেটেড ছিল, সোমা মানে বডি, সেই জন্য বলা হতো। কিন্তু যেহেতু রিপিটেড বিহেভিয়ার্স গুলো দেখা যায় সেই জন্য এটাকে ওসিডি বলা হয়, বিকজ ইট ইজ ভেরি স্ট্রং সিমিলারিটিজ উইথ ওসিডি। ইট ইজ কনসিডার্ড অ্যাজ অ্যান রিলেটেড ওসিডি ডিসঅর্ডার। ক্লিয়ার হয়েছে কেন বিডিডি ওসিডি রিলেটেড ডিসঅর্ডার? এবার আমরা বুঝে নিই কি কারণে এই বডি ডিসমরফিক ডিসঅর্ডার হয়। বায়োসাইকোলজিক্যাল অ্যাপ্রোচে বলছে ওভার কনসার্ন উইথ আ স্লাইট ডিফেক্ট ইন ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স ইজ আ হেরিটেবল ট্রেটস। মানে আমাদের হেরিডিটি অনুযায়ী এটা নিয়ে না খুব সুন্দর আমার একটা তথ্য মনে পড়ে গেল। অনেক কালচারে এমন আছে, যেরকম তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের ইন্ডিয়ান কালচারে অনেক মেয়েদের নোজ পিয়ার্সিং না হলে বিয়েটা হয় না, মানে বিয়ে করার আগে তাদের নোজ পিয়ার্সিং করা হয়। ওটা একটা বিউটিফিকেশনের একটা রিলেটেড একটা ব্যাপার। কিংবা আফ্রিকাতে তুমি দেখেছো যখন ওখানকার মানুষদেরকে, ট্রাইবাল পিপলদেরকে যখন তোমরা দেখো তখন মেয়েদের গলায় সেই রিংস গুলো হয়তো লক্ষ্য করেছো ছবিতে। ওদের ওখানে যেই মেয়েদের যত বড় গলা হবে তত তারা বিউটিফুল বলে ওইভাবে তারা গলা লম্বা করার চেষ্টা করে। ওটা কিন্তু রিং রিং করে ওরা নিজেকে সাজছে না, ওদের মেইন পারপাসটা হচ্ছে যে গলাটাকে লম্বা করা। সেইভাবে কিন্তু জাপানিজে অনেকদিন আগে তারা উডেন ফ্রেম জুতো পরতো। ওদের একটা সিস্টেম ছিল যে মেয়েদের পা যতটা ছোট হবে ততটাই নাকি তারা বিউটিফুল। হ্যাঁ, তো এইভাবে এটা হেরিটেবল কেন আমি বলছি, ওইখান থেকে মানে তুমি এইটা করলে ভালো লাগবে না দেখতে, এইভাবে চলো, রোদে যেও না, স্কিনের কালার ডার্ক হয়ে যাবে, এরকম ভাবে যদি কোনো ফ্যামিলিতে জেনারেশন ওয়াইজ জেনারেশন চলে আসে, দৌড়িও না, সাইকেল চালিও না, পড়ে যাবে, লেগে যাবে, চোট লেগে গেলে সারা জীবনের মতন একটা দাগ রয়ে যাবে, এই ধরনের জিনিসগুলো যদি চলে আসে তাহলে কিন্তু জেনারেশন বাই জেনারেশন আমাকে বিউটিফুল দেখাতে হবে, আমি যাতে ডিসপ্লে ওয়াইজ খুব অ্যাপিলিং লাগে, এরকম একটা কনসেপ্ট কিন্তু হেরিডিটি ওয়াইজ ট্রেট হিসেবে কিন্তু ক্যারি ফরওয়ার্ড হয়। BDD seems to be occurring in the present socio-cultural context that places great value and attractiveness and beauty. এই মাত্র একটু আগেই বললাম ইনস্টাগ্রামেবলের যুগে যেখানে আমরা এত ফিল্টার করছি, একটা ড্রেস পরলে পরবর্তী ক্ষেত্রেই ফটো তোলার সময় আমি ভাবছি আরে এই ড্রেসটা পরে তো ছবি দেওয়া হয়ে গেছে, আমি তাহলে এই সেম ড্রেসটা পরে আবার কেন ছবি দেবো, আরে এই ছবিটাতে তো আমাকে কিরকম মোটা মোটা লাগছে, এটাকে আমি একটুখানি ফিল্টার করি, একটু এডিট করি। এইভাবে সবসময় নিজেকে প্রেজেন্টেবল থাকতে হবে, সবসময় আমাকে সুন্দরী হতে হবে, এরকম একটা কনসেপ্ট যেন আমাদের সোসাইটি, আমাদের সোশ্যাল মিডিয়া যেন আমাদেরকে একদম ভেতরে ঢুকিয়ে দিয়েছে ফোর্সফুলি। তো এটা একটা বিশাল বড় কারণ কিন্তু বিডিডি হওয়া। ঠিক আছে, চলো এটাকে ম্যানেজ কি করে করা যায় দেখি। আবারও সেই কগনিটিভ বিহেভিয়ার থেরাপি মানে কি, কিভাবে হয়, তোমরা ভিডিও দেখে নিও, থেরাপিস্টের ভিডিওতে আছে। এখানেও কগনিটিভ বিহেভিয়ার থেরাপি ট্রিটমেন্ট, সিবিটি ট্রিটমেন্ট দেওয়া হয়। এখানেও এক্সপোজার এবং রেসপন্স প্রিভেনশনের মাধ্যমে হয়। আমি অলরেডি বলেছি এক্সপোজার মানে সেই সিচুয়েশনের সম্মুখীন তোমাকে করা হচ্ছে যেখানে তুমি রিয়াক্ট করছো আউট অফ দ্য প্রপোর্শন, এবং সেখানে তোমার রেসপন্স যেটা তুমি আগে করতে সেই রেসপন্সটাকে কন্ট্রোল করা হচ্ছে এবং ধীরে ধীরে সেটাকে বন্ধ করা হচ্ছে, প্রিভেন্ট করা হচ্ছে উইথ দ্য হেল্প অফ আ থেরাপিস্ট। এবং অ্যান্টি ডিপ্রেসেন্ট যেখানে তোমার খুব বেশি মানে তুমি নিজেকে নিয়ে এতটাই আনস্যাটিসফাইড যে তুমি যদি তার ফলে ডিপ্রেশনে ভোগো যে আমার একদম নিজেকে ভালো লাগছে না, আমি নিজে একদম ঠিকঠাক নই, তখন কিন্তু তোমাকে অ্যান্টি ডিপ্রেসেন্ট মেডিকেশনস দেওয়া হবে তোমার অবসাদ, তোমার ওই ডিপ্রেশন কাটানোর জন্য। আচ্ছা, এবারে আমরা লাস্ট ওসিডি ডিসঅর্ডারের মধ্যে সবচেয়ে লাস্ট ডিসঅর্ডারে আসবো, ফানি একটা ডিসঅর্ডার, এবং অনেকেই এরকম চরিত্র আশেপাশে নিজের ঘরের মধ্যেও দেখতে পারবে আর কি। তো ছবিটার দিকেই তাকাও, এখানে একটি মহিলা দেখো, এখানে জিনিসপত্র যেগুলো ইউজলেস স্টাফস আর কি, হোর্ডিং ডিসঅর্ডার বলে এটাকে। পিপল যারা
জিনিসপত্র ফেলতে চায় না, মানে জায়গা অকুপাই করে যেই জিনিসগুলো অপ্রয়োজনীয়, ব্যবহার করার কোনো যোগ্যতা নেই, সেগুলোকে জমিয়ে রাখছে, কোনো কিছুই যেন ফেলে না। People persistently struggle to discard possession, leading to excessive accumulation and cluttered living places that become unusable, causing significant distress, impaired functioning and sometimes safety hazards। মানে এই ধরনের মানুষেরা সবকিছুই যেন তোদের কাজে লাগে, মানে একটা দেশলাই কাঠি জ্বালিয়েও সেই কাজটা করে ওই অর্ধেক কাঠিটা জমিয়ে রেখে দেবে, যে পরবর্তী ক্ষেত্রে যদি আমার কোনো সময় লাগে। প্লাস্টিক জমায় অনেকে যে আমার কাজে লাগবে বলে, মানে জিনিসপত্র কোনো কিছুই ফেলতে পারে না, এবং তার ফলে কি হয়, পুরো ঘরটি ঠিক এরকম একটা জায়গায় চলে যায় যেখানে তার লিভিং স্পেসেস কমে যায়। মানে এত জিনিসপত্রে যদি ঘর ভর্তি থাকে তাহলে সে নিজে ফ্রিলি কি করে মুভমেন্ট করবে, এবং তার ফলে কি হয়, ডিস্ট্রেস এবং ইম্পেয়ার্ড ফাংশনিং, মানে তার ডেইলি ফাংশনিং গুলোই কিন্তু ব্যাহত হয়। সে এমন একটা ঘরের মধ্যে যদি জিনিস ক্লাটার করে পুরো জমিয়ে রাখে, সে নিজে চলাফেরা করবে, তার স্বাধীনতাটা কোথায়? সেখানটা তো তার একটা ইম্পেয়ার্ড ফাংশনিং হচ্ছে। এগুলো অনেক সময় কিন্তু এত জিনিসপত্রের জন্য কিন্তু সেফটি হ্যাজার্ড, তার বিপদও ঘটতে পারে। মানে এমন জিনিস সে জমিয়ে রেখেছে, মনে করো একটা স্টেপল ভালো করে স্টেপলার হলো না, পাতাটা আটকালো না, ওই পিনটা বার করেও সে জমিয়ে রাখছে। এটা সত্যি হয়, মানে আমি বলছি হয়তো কেউ শুনে হয়তো একটু হাসছো যে এরকম হয় কিনা। এরকম হয়, যারা হোর্ডিং ডিসঅর্ডারের মধ্যে সাফারার, যেই পেশেন্টসরা, যে ইন্ডিভিজুয়ালসরা, রিয়েলি ইট হ্যাপেন্স, আর এটার জন্য তাদের প্রচন্ড ভাবে সেফটি হ্যাজার্ডস হয়, মানে তাদের সেফটি নিয়ে প্রশ্ন হয়, বিপদ ঘটতে পারে তাদের রুমের মধ্যে, এত জিনিসপত্র যেগুলো তাদের ক্ষতিও করতে পারে, সেগুলো তারা জমিয়ে রাখে। তো দিস ইজ অল অ্যাবাউট হোর্ডিং ডিসঅর্ডার। আর একটা ইন্টারেস্টিং টার্ম তোমরা জেনে রাখো, সেটা হচ্ছে ট্রিকোটিলোমেনিয়া। হোয়াট ইজ ট্রিকোটিলোমেনিয়া? ইজ কম্পালসিভ হেয়ার পুলিং, মানে তুমি না চাইতেও তুমি তোমার নিজের হেয়ার পুল করছো আর কি, মানে সব জায়গা থেকে তুমি তোমার হেয়ার পুল করছো এবং সেটা তুমি থামাতে পারছো না। তো এই ডিসঅর্ডারটার নাম হচ্ছে ট্রিকোটিলোমেনিয়া, আর এটাও কিন্তু হয়ে থাকে আর কি। ওকে, তো this was all about the disorders, the anxiety disorders, the OCD related disorders. এবার আমরা কোয়েশ্চেনের দিকে আসছি। 2 মার্কস কোয়েশ্চেন, 3 মার্কস কোয়েশ্চেন এবং 4 মার্কস কোয়েশ্চেন। আগেই বলেছি যে তোমাদের এরকম ধরনের কোয়েশ্চেন আসতে পারবে। 2 মার্কস কোয়েশ্চেনের মধ্যে দেখো কি কি আসতে পারে। হোয়াট ইজ মেন্ট বাই এগোরাফোবিয়া? এগোরাফোবিয়া মানে কি বোঝো? হোয়াট ইউ মিন বাই এংজাইটি? এংজাইটি মানে কি? হোয়াট ইজ স্পেসিফিক ফোবিয়া? What do you mean by social phobia? Write down the full form of OCD. What is the full form of GAD? আগেই বলেছি OCD, GAD এরকম ধরনের ফুল ফর্ম ডিসঅর্ডার কিংবা অন্য কোনো ফুল ফর্ম যদি লিখতে বলা হয়, তোমরা কিন্তু ইংলিশেই লিখবে। যারা বাংলা ভাষার, যারা দেখছো বাংলা ভার্সনে, তারাও কিন্তু ইংলিশেই এটা লিখবে। ওকে, আচ্ছা, 3 মার্কস কোয়েশ্চেনের মধ্যে আসতে পারে হাউ এনজাইটি ইজ ডিফারেন্ট ফ্রম ফিয়ার। একদম প্রথম দিকে স্লাইডে কিন্তু আমি এটা ডিফারেন্স বলেছিলাম যে ফিয়ার আর এনজাইটির মধ্যে কি তফাৎ। হোয়াট আর দ্য কজাল ফ্যাক্টরস অফ স্পেসিফিক ফোবিয়া? স্পেসিফিক ফোবিয়ার কি কি কজাল ফ্যাক্টর হতে পারে, কি কি কারণে হতে পারে। হোয়াট ডু ইউ মিন বাই হোর্ডিং ডিসঅর্ডার? এই লাস্ট স্লাইডে আমি হোর্ডিং ডিসঅর্ডার সম্পর্কে বললাম, তো ওটা মানে কি নিশ্চয়ই মনে আছে তোমার, এত সুন্দর ছবিটা দেখিয়েছি, ভুলে যাওয়ার কোনো কারণই নেই। হোয়াট আর দ্য কজাল ফ্যাক্টরস অফ বডি ডিসমরফিক ডিসঅর্ডার? বিডিডি এর কি কি কারণে বিডিডি হয় সেটা তোমাদেরকে লিখতে হবে। আচ্ছা, 4 মার্কস কোয়েশ্চেন একটু ডেসক্রিপটিভ আর কি, সেখানে এরকম ধরনের কোয়েশ্চেন আসতে পারে। রাইট ডাউন দ্য DSM-5 ক্রাইটেরিয়া ফর সোশ্যাল ফোবিয়া। সোশ্যাল ফোবিয়াটা কি কি কারণে হচ্ছে, DSM-5 ক্রাইটেরিয়া সেটা মেনশন করে লিখবে। রাইট ডাউন দ্য কজাল ফ্যাক্টর অফ ওসিডি। ওসিডি কি কি কারণে হচ্ছে। রাইট ডাউন দ্য DSM-5 ক্রাইটেরিয়া অফ GAD। GAD মানে জেনারেল অ্যাংজাইটি ডিসঅর্ডার, মনে আছে নিশ্চয়ই, সেটার কি কি ক্রাইটেরিয়া, কি কি কারণে হতে পারে DSM-5 আন্ডারে লিখবে। হোয়াট আর দ্য কজাল ফ্যাক্টরস অফ প্যানিক ডিসঅর্ডার? প্যানিক ডিসঅর্ডার কি কি কারণে হচ্ছে। তো দিস ওয়াজ অল অ্যাবাউট টুডেস ক্লাস। আজকের ক্লাসে তোমরা যা যা পড়লে সেগুলোকে আমি বলেছিলাম যে একটু ইজিলি কিভাবে মনে রাখবে। তোমরা অনেকগুলো ডিসঅর্ডার্স পড়েছো, এই চ্যাপ্টারটা একটু লেন্দি, যেহেতু অনেকগুলো সাইকোলজিক্যাল ডিসঅর্ডার্স তোমরা পড়বে। মনে রাখা সবচেয়ে ইজি ওয়ে হচ্ছে যে তোমরা একটুখানি খাতার মধ্যে একটু কলম করে সবার প্রথমে ডিসঅর্ডার্স এর নাম লিখবে, তারপরে লিখবে তার কি সিমটমস পরের কলমটাতে,
এবং তারপরে কি লিখবে কজাল ফ্যাক্টরস, এবং সবার লাস্টে কি করে ওটাকে ম্যানেজ করা যায়, কি করে ম্যানেজ করা যায়। এখানে ম্যাক্সিমামটাই তোমরা বিহেভিয়ার থেরাপি দেখছো, না হলে ড্রাগস এর মধ্যে অ্যান্টি ডিপ্রেসেন্ট দেখছো। এবং অনেক জায়গায় তোমরা দেখবে কজাল ফ্যাক্টরস এর মধ্যে প্রথমেই আমি বললাম যে দুভাগে ভাগ করে নেবে, কোথাও কোথাও সোশিও কালচারাল, মানে একটা বায়োলজিক্যাল রিজনস তো আছে, যেখানে জেনেটিক আসবে, নিউরো ট্রান্সমিটার আসবে, এটা খুব কমন। সাইকোলজিক্যাল ফ্যাক্টরসও তোমরা দেখেছো, যেখানে বিহেভিয়ারের কন্ডিশনিং এর মারফত হচ্ছে। কোনো কোনো জায়গায় তোমার সাইকো ডাইনামিক মডেল, যেখানে ইড ইগোর ক্ল্যাশ হচ্ছে। তো এই ফ্যাক্টরস গুলো যখন তোমরা ভাগ করে চার্ট ফর্মে লিখবে প্রত্যেকটা ডিসঅর্ডার, তখন দেখবে অনেক জায়গায় কিন্তু তোমরা রিজনস গুলো কমন পাচ্ছ, মানে ফ্যাক্টরস গুলো কি কি কারণে কোনো ডিসঅর্ডার হচ্ছে অনেক জায়গায় কিন্তু সেম পাচ্ছ। তার ফলে কি হচ্ছে, তোমার কিন্তু সেই সেম জিনিসগুলো যখন তুমি দেখতে পাচ্ছ, তোমার মনে রাখতে আরো সুবিধা হচ্ছে। সেরকম ভাবে যখন তোমরা ডিএসএম ক্রাইটেরিয়া গুলো লিখবে, সেখানেও একটা 6 মান্থস এর ব্যাপার আমি বলেছিলাম মিনিমাম হতে হবে। তারপরে তোমার সোশ্যাল লাইফ, অকুপেশনাল লাইফ এফেক্ট করছে, এই পয়েন্টস গুলো খুব কমন, কিংবা কোনো ড্রাগস এফেক্ট, কিংবা কোনো মেডিসিনাল সাইড এফেক্টের জন্য এই ডিসঅর্ডারটা হচ্ছে না। এই যে এই পয়েন্ট গুলো দেখবে অনেকগুলো কমন তোমরা পেয়ে যাচ্ছ চার্ট ফর্মে যখন তোমরা লিখছো, এবং যখন তোমরা এগুলো কমন গুলো পেয়ে যাচ্ছ, সেগুলো তো ইজিলি মনে থাকবে এবং বাকিগুলো মনে রাখতে আরো সুবিধা হবে। তো এইভাবে যখন তোমরা ডিসঅর্ডারটা, এই হোমওয়ার্কটা যখন করবে, তখন দেখবে বেশ 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 সরল হয়ে গেল চ্যাপ্টারটা। এবং এইভাবেই তোমরা পড়ো এবং ভালো থেকো, নিজের যত্ন নিও। আজকে এখানেই শেষ করছি, টাটা সবাইকে।